স্বাগত জানাবো কর্নেল মুদাসির খান আপনাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনি আলোচনায় অংশগ্রহণ করার জন্য। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমার প্রিয় ভাই, আমার দাদা, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ইসলাম জাকুব ভাই এবং কর্নেল মুদাসির ভাই, আপনি দুজনকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শক শ্রোতা মন্ত্রীকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও জানাচ্ছি সালাম। কর্নেল মুদাসির এবং অ্যাডভোকেট মামুন, আজকে আমি একটা কথা বলতে চাই। কোথাকার কোন সিরাজুল আলম খান না গোলালু খান, এসব দাদা ফাদা বাদ। আমার কাছে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন হয়েছে দাদা। হয়েছে ফিলোসফি, এর দর্শন নিয়ে, এর তত্ত্ব নিয়ে আমরা দেখি। এই ভাই মইরা গেছে, জীবনে পয়সা বানায় নাই, ভাড়া বাসায় থাকে, এখন ওই ভাষা নিয়ে সিরাজ সিঙ্গাল লইয়া পইরা রইছে। তো এই বেটা যদি দাদা নয়, দাদা আর কোন বেটা হইব? এই বেটা হইছে আমার দাদা। ভাই আমি মন থেকে কইতেছি, সিরাজুল আলম খানের মতো ভারত থেকে টিকেটাই না, মাসের মধ্যে 3 বার ইন্ডিয়া যান নাই, নিজের পায়ের উপরে দাঁড়াই এখন পর্যন্ত দেশের রাজনীতি নিয়ে কথা বলতেছেন। কনগ্রাচুলেশন, আপনার প্রতি অনেক শ্রদ্ধাবোধ অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। আমি আজকের আলোচনাটা শুরু করতে চাই কর্নেল মুদাসির আপনাকে দিয়ে। আপনি আমার টকিং পয়েন্টে শুনেছেন, ছোটবেলায় একটা বাচ্চা স্বপ্ন দেখে আমি আমার দেশের প্রেসিডেন্টের মতো হব, আমি আমার আব্বার মতো হব, আমি প্রধানমন্ত্রী বা সেনা প্রধানের মতো হব। বাংলাদেশে আজকের যেই বাচ্চাটা স্কুলে যায়, অথবা যেই বাচ্চাটা আজকের হাই স্কুল থেকে কলেজে যায়, আপনি কি মনে করেন আমাদের ছেলেদের সামনে আমাদের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, ধর্মীয় প্রেক্ষাপটে, সামাজিক প্রেক্ষাপটে এমন কি কোনো রোল মডেল বাচ্চা কাচ্চারা দেখতে পায় কিনা? এবং যদি দেখতে পায়, আপনি যদি 2-1 রোল মডেলের উদাহরণ আপনি আমাদের সামনে দেন। কর্নেল মুদাসির। ধন্যবাদ জাকুব আপনাকে প্রশ্নের জন্য। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আজকে আপনি অবতারণা করেছেন। আমি মনে করি এটা একটা ক্রাইসিস আমাদের জন্য। তবে আপনার এই প্রশ্নটার উত্তরটা প্রথমে বলি যে আপনার সাথে একটু কিছুটা দ্বিমত পোষণ করি এই বিষয়ে। রোল মডেল আমাদের আছে, এবং পশ্চিমা বিশ্বের সবাই কিন্তু রোল মডেল না। সব প্রেসিডেন্ট, সব যারা বিদেশে প্রেসিডেন্টে বছর সবাই কিন্তু রোল মডেল না। আমি নাম বলতে চাই যারা আছে, আমার মনে হয় অধিকাংশ তাদের রোল, তাদেরকে ওই দেশের ছেলেপেলে কখনো আদর্শ হিসেবে গ্রহণ করে না, যে কোনো দেশের কথা বলেন, 2-1 ব্যতিক্রম ছাড়া। আর আমাদের দেশের কথা বলেন, হ্যাঁ আমাদের দেশে আপনি যে সাম্প্রতিক কালে আপনি স্বাধীনতার পরে যারা এসছে আপনার দেশের নেতৃত্ব দেন, তাদেরকে রোল হিসেবে দেখা যায় না। 2-1 ছাড়া বলতে পারি আমরা, যেমন জিয়াউর রহমানের দোস্তি ছিল তাকে ফলো করার, এরকম আছে। আমাদের অতীত ইতিহাসে কিন্তু রোল মডেল ছিল। আপনি যদি শেরে বাংলা লিখে ফজলুল হকের বলেন, অবশ্যই তাহলে সেগুলো আমাদের তাকে ফলো করা, আমরা হয়তো চেষ্টা করবো ছেলেদের বলার জন্য। আমাদের মৌলানা ভাসানী ছিল, আরো যদি দেন আপনার টিপু সুলতান ছিল, হাজী মোহসেন ছিল, হাজী শরীফুল্লাহ ছিল, অনেক আছে আমাদের। দুর্ভাগ্যবশত ব্যাপারটা হচ্ছে যাদের স্মৃতি আমাদের থেকে মুছে গেছে। কেন? জোর করে মুছে না হয়েছে, ইতিহাস বিকৃত করে নতুন হয়ে ইতিহাস লেখা হয়েছে, তাদের কথা বলা হয় না। আজকে বলা হয় স্বাধীনতা যুদ্ধে একমাত্র আওয়ামী লীগ দেশের স্বাধীনতা যুদ্ধ করেছে, একমাত্র নেতা তাদের শেখ মুজিবের দেশে নেতৃত্ব দিয়েছে, সেই মুক্তিযোদ্ধা। তো এই কারণে আমাদের সামনে তো আদর্শ নেই, আমাদের আদর্শ যারা ছিল তাদেরকে সামনে তুলে ধরা হয় না। এই জন্য আপনাকে পুরো জাতিকে দোষ দিবেন, দোষ দিবেন আমাদের নেতৃত্ব যা আছে তারা দিকে, আজকালকে যারা নেই তাদের কথা। এই জন্য প্রথম কথা। আর আপনি যে কথাটা শব্দটা করেছেন ভণ্ডামি বা হিপোক্রেসি, এটা কিন্তু মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য। মানে মানুষের পৃথিবীতে আগমন হওয়ার কোন থেকে এটা ছিল আমাদের মধ্যে আছে। ব্যাপারটা হচ্ছে মাপ কাটা, কোন দেশে কোন জাতির কতখানি আছে। আপনি দেখেন কোরআন শরীফে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন মুনাফিক বা ভণ্ড জনকে বলে, যারা আমরা। মুদাসির ভাই আপনার অডিওটা কি একটু বাড়ানো যায়? আমাদের লোকজনরা বলছে মুদাসির ভাইয়ের কথাটা শুনতে চাই আমরা। আমার ওই যে সেই আগে প্রবলেমটাই হচ্ছে বোধহয়, আমি ওই ইচ্ছা করছি তো। ওকে মুদাসির ভাই আসুক। মামুন ভাই আপনাকে আমি সেম প্রশ্নটা করি। আপনি যদি দেখেন যে বাংলাদেশের আজকের যে ছাত্র প্রাইমারি স্কুলে যায়, হাই স্কুলে যায় বা কলেজে যায়, তাদের সামনে এমন কোন রোল মডেল আছে কিনা যাকে সে বলতে পারে যে আমি অমুকের মতো হতে চাই? না, এখন তো নাই, চলে আসছে। আপনি আপনার ভয়েসটা ভেঙে যাচ্ছে, ক্লিয়ার না। আমি ইয়ারফোনটা লাগানোর চেষ্টা করি, তাহলে জি প্লিজ একটু লাগান, প্লিজ লাগান। এই হেডফোনটা লেগেছে, তো আমি কি কন্টিনিউ করব না ওয়েট করব? না, একটু ওয়েট করেন, কারণ দর্শকরা আপনার কথা প্রচন্ড পছন্দ করতেছে কিন্তু শব্দটা শুনতে পাচ্ছে না। আচ্ছা, এই তাড়াতাড়ি নিয়ে এসো তো হেডফোনটা। ওকে মামুন ভাই আপনি একটু আলোচনাটা কন্টিনিউ করেন।
এখন এক সময় ছিল যে আদর্শবান লোকদেরকে আমরা দেখতাম, আমাদের পাঠ্যপুস্তকে পড়ানো হতো। এখন উল্টাটা হয়ে গেছে। এখন আদর্শের কথা যেটা নাকি আমাদের বলেছে ভাই বললেন শেখ মুজিবের প্রশ্নে, শেখ মুজিব যিনি মুক্তিযুদ্ধ না করে মুক্তিযুদ্ধ সর্বনাই, যিনি বাংলাদেশ সৃষ্টি করে নাই, সে হয়েছে জাতির পিতা। এখন মাছের পচন হয় মাথা থেকে। এখন যেসব এখন যারা জেনারেশন দেখতেছে গত 20-25 বছর, এদের কাছে কোনো রোল মডেল নাই। এদের রোল মডেল হয়েছে আজকে আমাদের এক ভদ্রলোক, এক সময় অনেক রাজনীতি করতো, সে বলতেছে যে বাংলাদেশের 90% লোক খারাপ, 90% লোক খারাপ, তুমিও আমিও যদি সুযোগ পাই তাই হোক। আমি বলি না, 1% থাকলে তো আছে, তাহলে 23 কোটির মধ্যে 23 লক্ষ আছে। কাজে বিষয়টা এরকম একটা হয়ে গেছে, ধরেই নিচ্ছে তুমি সুযোগ পাও নাই, হ্যাঁ, দুর্নীতি করার জন্য কাজে তুমি দুর্নীতি বিরোধী। ব্যাপারটা এরকম হয়ে গেছে। এখন সবাই মনে হচ্ছে যে এরকম। আমার প্রশ্ন হচ্ছে, বাংলাদেশে 95% কৃষক শ্রমিক তারা তো শোষিত, তারা দুর্নীতি করলো করে। এই 5% শোষকদের মধ্যে বলা যায় 100-এর মধ্যে 200% দুর্নীতিবাজ। তো সেটা একদিন সাধারণ মানুষকে দুর্নীতিবাজ বলার কোনো সুযোগ নাই। আমার প্রশ্নটা হলো যে আপনি যে কথাটা তুলছেন, একটা জাতি ধ্বংস হয়ে যায় যদি মোরালিটি না থাকে, একটা জাতি আগাইতে পারে না যার কাছে একটা রোল মডেল না থাকে। একটা শিক্ষককে দেখে আমরা মনে করতাম, যেরকম এক সময় আমরা বার্ডেন রাসেলের 40 সালে লেখছিল যে ফাংশন অফ এ টিচার, সেখানে বলছিল যে টিচার্স আর দি গার্জিয়ানস অফ দি সিভিলাইজেশন। শিক্ষকদেরকে আমরা ওইভাবে মনে করতাম। এখন দেখা যাচ্ছে শিক্ষকরা হলো নিজেরাই হলো নকল সাপ্লাই দেয়। হ্যাঁ, শিক্ষকরা নিজেরাই দুর্নীতি করে। তো যেখানে শিক্ষক দুর্নীতিবাজ, পেশাগতভাবে এই শিক্ষক বলেন, ডাক্তার বলেন, উকিল বলেন, দে আর দি ন্যাচারাল লিডার অফ দি সোসাইটি। আজকে 3 পেশাই নষ্ট হয়ে গেছে। আজকে বিচারপতি, প্রধান বিচারপতি কি আজকে দেখেন কি অবস্থা হলো। তো কাজে একটা জাতিকে ধ্বংস করার জন্য যা যা করা হয়, আমাদের যে সেটআপটা করছে, শুধু আমাদের সব দিকে যান, আমাদের সাংস্কৃতিক আগ্রাসন করছে, আমাদের মোরাল আগ্রাসন করে দিছে, হানি ট্র্যাপ মানি ট্র্যাপ সব রকম করতেছে। তো কাজে একটা জাতিকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ভারতীয় আগ্রাসন শুধু উপর থেকে না, সাংস্কৃতিক আগ্রাসন করছে, অর্থনৈতিক আগ্রাসন করছে, আমাদের আর্মি শেষ করে দিছে, টিচার শেষ করে দিছে। মোরালিটি বলে কিছু নাই। এই কাউকে কয়েকটা নারী দিলে সে চলে যায়, কলকাতায় দাওয়াত করলে সে চলে যায়। তো এই কারণে আমাদের মনে হয় একটি কালচারাল রেভলিউশনও দরকার পাশাপাশি। ধন্যবাদ। না মামুন ভাই, আমি যদি একটা কথা বলি, আপনার কথার সাথে আমি একমত পোষণ করি। দেশের 95% মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তাদেরকে না টানি। আপনি খেয়াল করে দেখছেন, বাংলাদেশে যদি দুর্নীতি দমন অভিযান পরিচালনা করা হয়, তাইলে ট্যাক্সিওয়ালাদের ধরে, ঢেঁড়স বিক্রেতারে ধরে, মাছ বিক্রেতারে ধরে, মুদি দোকানদারের ধরে, কিন্তু প্রধানমন্ত্রীরে ধরে না। প্রধানমন্ত্রীর চারপাশে যেসব কুত্তা বাচ্চারা বসে আছে তাদেরকে ধরে না। ধরে বাদাম বেচে তারে। আমি ওই বাদাম যারা বেচে তাদের দুর্নীতি নিয়ে আমি কথা বলতে চাই না। আমি কথা বলতে চাই তাদেরকে নিয়ে যারা দেশের আইন প্রণয়ন করে, যারা প্রজাতন্ত্রের কর্মচারী, যারা বলে আমি পাবলিক সার্ভেন্ট। আমি আপনার কাছে ব্যাক করছি, আমি কর্নেল মুদাসসির আপনার কাছে যেতে চাচ্ছি। আপনার অডিওটা কি ঠিক হচ্ছে? আপনি শুনতে পাচ্ছেন? এখন আমি হেডফোন লাগাচ্ছি, আপনাকে স্ট্রেট শুনতে পাচ্ছি। এক্সেলেন্ট, এক্সেলেন্ট, থ্যাংক ইউ। আমার জামাইকে ধন্যবাদ জান। আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আপনাকে আমি আগেও বলেছিলাম, আমার আনফরচুনেটলি দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, যে আপনার অ্যাকসেপ্ট করেছি। আমার একটা প্রোগ্রাম ছিল, তো আমি একটু হারি আপ করবো। ওরা আমার ওয়েট করছে, ইট ডাজন্ট ম্যাটার, ইটস ইম্পর্টেন্ট ন্যাশনাল ইস্যু, সো ইট ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান মাই গোয়িং আউট। আমি ওর জন্য রাজি হয়েছে, ওয়েট করবে। আমি একটু প্রথমেই আগের প্রসঙ্গে পড়ে যাবো। প্রথমে আপনার উইথ ডিউ রেসপেক্ট আমাদের আরেকজন আছে মামুন ভাইয়ের প্রতি আমি বলছি, মামুন ভাই, আমি কিন্তু আপনার সাথে আবার একটু দ্বিমত পোষণ করি এই জন্য যে দোষ নেতা নেতৃত্বের আছে। আপনি ঠিকই বলছেন, মাছের মাথাটা পচে গেলে পুরো মাছটা পচন শুরু হয়ে যায়, ফাইন। কিন্তু আমাদের জাতি হিসেবে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু এটা আছে লুকায়িত। আমি বলবো এটা, হ্যাঁ, আমরা আপনার দায়ী করবো মূলত নেত্রীদেরকে, অভিভাবকদের, আমাকে আমি দায়ী করব। কিন্তু সাধারণ মানুষের মধ্যে কেন যেন আমার মনে হয় আমাদের বৈশিষ্ট্য একটা আছে, এটা কেন আমি আপনি ব্যাখ্যা করব। তারা আমি যেটা প্রসঙ্গ তুলেছিলাম প্রথম, সেটা হচ্ছে যেটা এই যে আমাদের বৈশিষ্ট্যটা ভণ্ডতা, হিপোক্রেসি, বা আরবিতে কোরআন যেটা মেনশন মুনাফিক, এটা কিন্তু মানুষের জন্ম লগ্ন থেকে আসছে। যেই জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে দেখেন 15 বছর রেখে মুনাফিক সম্বন্ধে কি বলেছেন, যে জাহান্নামের নিম্নতম স্তরে মুনাফিকদের জায়গা হবে। কোরআন শরীফের মধ্যে একটা আলাদা সূরাই আল্লাহ তাআলা নাযিল করেছেন, সূরা মুনাফিকুন। এই মুনাফিকের সম্বন্ধে আল্লাহ ব্যাখ্যা করেছে, মুনাফিক কারা, কিসব বৈশিষ্ট্যতে তাকে মুনাফিক বলে, যে মুনাফিক স্থানটা কি হবে, মুনাফিক থেকে দূরে থাকার জন্য কি করছে মেনশন করেছে, কত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা নিজেই এটা মেনশন করেছে। সুতরাং এটা আমাদের ছিল, সবসময় আসছে। আমি আমাদের দেশের অবস্থা তো আপনারা আলাপ করেছেন, আমি আলাপ করেছি, আমরা সবাই জানি
বাইরে কিন্তু কম না মুনাফিক। আপনি কিন্তু শুরু করেন, দেখেন না মুনাফিক কোথায় না হয়েছে। এই যে আমাদের কলোনাইজেশন করেছে আপনার পশ্চিমা দেশগুলো, তারা তো মুনাফিকই দিয়ে করেছে, ভণ্ডতে করেছে। লর্ড ক্লাইভ বাংলাদেশে আসছিল ব্যবসা করার জন্য, একটু সুযোগ চেয়েছিল, সেই সুযোগে তানবুকে সে সম্পূর্ণ মুনাফিকি করে রাজত্ব পুরা ভারতবর্ষ দখল করে নিয়ে। প্রত্যেকটা কলোনিয়াল পাওয়ার কিন্তু একই জিনিস করেছে, কে করে, সবাই করেছে এটা। তারপর দেখুন আমাদের দেশের কথা যদি বলেন, আমাদের দেশের ইতিহাস আমরা সবাই জানি, প্রথম থেকে কোন সরকারের আমলে মুনাফিকি হয় নাই। আপনি দেখেন না, শেখ মুজিবের সময় উনি গণতন্ত্রের জন্য লড়াই করেছে সারা জীবন, উনি বলেন জেলে গিয়েছেন গণতন্ত্র, উনি আসার পরে আপনার সেই বাক্সাটা তৈরি, আগের ঘটনার কথা বাদ দিয়ে বাক্সা, উনি তো একটা মুনাফিকি, মুখে একটা বলেছেন করলেন আর একটা কাজ, এটা তো মুনাফিকি। যার কথা আবার কাজের সাথে মিল নাই তাকে মুনাফিক, তাকে ভণ্ড বলা। তিনি বাক্সল করতে সমস্ত পত্রিকাগুলো বন্ধ করে দিলেন, তো এটা তো মুনাফিকি। 75-এর পরে এরশাদ যখন আবার জিয়া রহমানের একটু কিছু সময় ছিল, তারও বস্তুটি ছিল, কিন্তু অত বড় আকারে আমাদের কিছু ধরা পড়েনি। এরশাদের সময় বলেন উনি যখন ক্ষমতা এলেন, তখন কিন্তু উনি কিন্তু প্রথম কিন্তু ক্ষমতা দখল করতে বলেন। আমি তো ছিলাম তখন, আই উইটনেস টু দ্য হোল থিং। উনি ক্যান্টনমেন্টে যেতেন, বক্তৃতা দিতেন কি জিয়া রহমানের আদর্শ তুলে ধরার জন্য আমরা আসছি, ক্ষমতার জন্য আমরা আসি না। উনি দেশের জন্য প্রাণ দিয়েছেন, ওনার স্মৃতি রক্ষা করার জন্য, ওনার আদর্শ ফলো করার জন্যই আমরা আসছি, আমরা চাইব নতুন সরকার করার জন্য। উনি বন্দুকে নল দিয়ে সপ্তাহ থেকে ক্ষমতা নিয়ে গেলেন। আমাদের আপনি না হাসিনার সম্বন্ধে বলার কোনো প্রয়োজন নাই, পুরো দেশ বেশি জানে, সবাই জানি। প্রত্যেক, এমনকি জামাত ইসলাম একটা দল, তার আমরা বলি আদর্শ দল, তার ডিসিপ্লিন, কিন্তু জামাত ইসলাম কেন দেখেন না, তারা বিএনপির সাথে হাত মিলে তারা হয়তো ইলেকশন করলো, আবার পরবর্তীতে হাসিনার আওয়ামী লীগের সাথে হাত মিলে করলো, মুখে একটা বলছে কাজে একটা করেছে। সুতরাং এটা আমাদের পুরো জাতির মধ্যে, এটা আমাদের গ্রথিত হয়ে আছে পুরো জাতির মধ্যে। আমি যেটা বললাম সব দিয়ে শেষে আমাদের দেশে বেশি, আমাদের বেশি কারণটি কি, এখন দেখেন আমরা সব সমস্যা সম্বন্ধে আমরা কিন্তু জ্ঞাত, আপনি আমি কিন্তু আমরা বলে যাচ্ছি, কিন্তু আমাদের যে সমস্যা চিহ্নিত করে যাচ্ছি পুরো জাতি কিন্তু জানে, কিন্তু প্রবলেম যেটা আমরা সলিউশনটা বের করতে পারছি না। আমাদের দরকার কিভাবে এই ক্রাইসিস থেকে উত্তরণ করা যায়, জাতিকে এই যে একটা জঘন্য আমাদের তারিখতে বসে থেকে আমাদেরকে কিভাবে মুক্ত করতে হবে, সেইটা আমাদের কেন হয়, এটা হচ্ছে কেন, আমি এটা নিয়ে সবসময় চিন্তা করি। হওয়ার কারণটা আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এই, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে কতগুলি ব্যাপার আছে, সেটা হচ্ছে আমাদের মধ্যে লোভটা অনেক বেশি। যেই জাতি যত বেশি লোভী তাদের অধপতন তত ত্বরান্বিত হয়। লোভটা আমরা সম্বোধন করতে পারি না। আপনি দেখেন, আপনি এই দেশের মানুষের কত পার্সেন্ট মানুষ পাবেন যারা নির্লোভ, এই শব্দটা কয়টা মানুষের সাথে আপনি একত্র করেন, এমন নেতা মিত্রদের মধ্যে। যখন লোভটা আপনাকে ওভারটেক করে, তখন আপনি সবকিছু আপনার প্রমিস ভুলে যান। এটা হচ্ছে এমন একটা কারণ। লোভটা কিভাবে দূর করা যায়? দ্বিতীয়টা হচ্ছে এই, আমাদের মানুষরা জাতিগতভাবে আমরা খুব সহজে ভুলে যাই অতীতকে। আপনি দেখেন না, এরশাদ বাংলাদেশে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, ব্যভিচারকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। আমি বলা উচিত না, সে মারা গেছে লোকজন, সেকে তাকে প্রকাশ্যভাবে সে বলতে দেখেছি আমি, হ্যাঁ আপনারা আমার কথা নিয়ে কথাবার্তা বলেন, আমি আপনার নারীদের সাথে উঠা বসে করি, এটা সব দেশের নেতা যারা শুনছে তাদের মধ্যে এটা থাকে, এটা দোষণীয় কিছু না। যেই লোকটা ব্যভিচারকে, জেনাকে, আপনার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক, সেই লোকটাকে আবার ক্ষমতা বসেছে এই দেশের লোক, এসব তো জোর করে আসে নাই। হ্যাঁ কিছু তার হইতেছে রিগিং ছিল, তার হইতেছে কিছু আপনার সে ফন্দি ফিকির করেছিল ক্ষমতার জন্য, কিন্তু এই দেশের মানুষই তাকে ক্ষমতা দিচ্ছে। আবার দেখেন সেই জেল যাওয়ার পরে, জেল থেকে বের হওয়ার সময় এই দেশের মানুষই তাকে আবার ক্ষমতায় বসিয়েছে। ক্ষমতা মানে কি, পার্টি তাতে ভোট দিয়েছে, এই দেশে ভোটার ভোট দিয়েছে। তো এই যে এর সাথে সময় এই ঘটনা ঘটেছে, আপনার পরিবর্তন প্রত্যেকটা সময় বিএনপি যখন ক্ষমতা, তারা কি করতো, তারা একরকম কথা বলেছে, পরবর্তীতে তারা একশো। প্রথম টার্মে বিএনপি না হয় ঠিক আছে, না বুঝে তারা চুরি কেমনি করছে, মিথ্যা কাজ করছে। প্রথমবার তারা যারা হইতে তাদেরকে মানুষ তাদেরকে হটিয়ে দিল ক্ষমতা থেকে। দ্বিতীয়বার তো সংশোধন করা উচিত ছিল, তারা করে নাই তো। তারা সেই একই জিনিসে পুনরাবৃত্তি করেছে, প্রমিস করেছে এরা, তারা ইলেকশনে তারা আগে প্রমিস করেছে, বিএনপি করেছে। আমরা যে ভুল হয়েছে অতীতে, ভুল থেকে আমরা নতুন করে দেশটা করতে চাই, মানুষ তাদের আবার যে ভোট দিল তার ক্ষমতা, তারা রক্ষা করতে পারেনি। ফলে যারা হইতেছে হাসিনা এবং তার একটা জঘন্যতম একটা পার্টি তাদেরকে রিপ্লেস করলো। হাসিনার কথা বাদই দিলাম, সবাই তো আপনার ধাপে ধাপে করছে কেন? ওই একটা কথা বললাম, একটা লোক। 2 নম্বর হচ্ছে এই দেশের মানুষ অতীতকে সহজে ভুলে যায়, এইটা একটা কারণ। এইটা 3 নম্বর হচ্ছে আমি যেটা মনে করি, আমরা যারা অভিভাবক,
অভিভাবকের তরফে আমরা কোনো নিদর্শন তাদের সামনে তুলে ধরতে পারি না, কারণ আমার পরিবারে বাচ্চারা আমার কাছে শিখবে। আমার ছেলেপেলেরা দেখছি আমার বাবা মিথ্যা কথা বলছে, আমার বাবা আমাকে বলছে ভালো পথে থাকার জন্য, সে তো মিথ্যা কথা বলে। আমার বাবা চাকরি বেতন পায় 50,000 টাকা, খরচ করছে 5 লাখ টাকা 10 টাকা প্রতি মাসে। আমার বাবা আমাকে বলে খারাপ কাছে যেও না, মেয়েদের সাথে উঠা বসে করে না, মদ খেও না, সেই প্রতিদিন 8 বিঘে মদ খায়। ওই যে আমরা অভিভাবকরা যে আমরা সেই নিদর্শনটা তাদের সামনে উত্থাপন করতে পারছি না। আরেকটা হচ্ছে যেটা আমার মনে করে, যেহেতু এটা চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের, আমার মনে হয় আমাদের রক্ত প্রবাহের মধ্যে কিছুটা আছে, যেটা হচ্ছে হয়তো 800 বছর গোলামি করেছে আমরা, সেই জন্য এটা হতে পারে। কিন্তু আরেকটার জন্য হচ্ছে এই যে আদর্শ জিনিস আমরা কথাবার্তা বলি, চারিত্রিক আদর্শ সব জিনিস, এগুলো কিন্তু গঠিত হয় ছোটবেলার থেকে। একটা হচ্ছে ফ্যামিলিতে, আর একটা স্কুল কলেজ। আপনি আমাকে একটা কথা বলেন, যেটা আমরা বোধহয় আগে একবার আমি উল্লেখ করেছিলাম, আমরা ছোটবেলায় স্কুলে আপনার গণিত শিখতাম, কি ছিল, 500 পানির মধ্যে যদি 100 পানি মিশানো হয়, তাহলে 10 পানির মধ্যে কত পানি মিশাতে হবে? আপনি মনে আছে কিনা? ওই কি তো আমরা শুরু তো হয় যে হতে মিথ্যা দিয়ে আমাদের দর্শন দিয়ে। তো শিক্ষা ব্যবস্থার মধ্যে ছোটকাল থেকে যদি আদর্শ শিক্ষা যদি আমরা না দিতে পারি, তাহলে ছেলেমেয়েরা বড় হয়ে কি শিখবে? আমাদের ছোটবেলা থেকে শিক্ষার মধ্যে থাকা উচিত যে মুনাফিকের কোনো আশ্রয় নেই, আমরা অন্তরে যা বলবো মুখে তাই করব, এবং আমার কাজেও তা পর্যবসিত। কারণ দেখেন, ইমানের আমাদের অনেকে বলে আমাদের ইমানটা কি? ইমানটা একমাত্র আল্লাহর উপর বিশ্বাস না, সেটা ইয়েসাল বিশ্বাস সবচেয়ে বড় ইমান। কিন্তু ইমানের 3টা স্তর আছে কিন্তু। একটা হচ্ছে মুখ দিয়ে উচ্চারণ করবো, 2 অন্তরে বিশ্বাস করবো, 3 নম্বর আমার প্রত্যেকটা কাজে এটা আমার প্রতিফলিত করতে হবে আমার। তো সেটাকে আমি স্কুল কলেজ ছেলেপেলে শিক্ষা দিয়ে দিই না তো আমরা। আদর্শ শিক্ষা তো নাই আপনার স্কুল কলেজে, কোনো আদর্শ শিক্ষা নাই। একসময় ছিল, এখন নাই তো। আপনার বিকৃত ইতিহাস শিক্ষা দিচ্ছি। আমি ছোট্ট একটা উদাহরণ বলি আপনার এই প্রসঙ্গে, যদি প্রাসঙ্গিক টেনে আসি, কি আদর্শ শিক্ষা দেবেন আপনি? আমি ধানমন্ডি লেকের পাশে প্রতিদিন হাঁটি, আমার বাড়ি ধানমন্ডিতে। শিক্ষিত লোকজন অনেকে আশেপাশে যাওয়া করে, ছোট্ট জিনিস একটা দিকেই আমার সামনে লোক হেঁটে যাচ্ছে, একটা শিক্ষিত ভদ্রলোক আমি চিনি, আমি হাতে সে রাস্তার উপরে দাঁড়িয়ে আখ থুকুরে থুতু ফেললো, থুতু পাশে না সামনে ফেললো। একটা পিছনে লোকজন যে আছে তার গিয়ে থুতু পড়তে, সেটা সে জানে কিন্তু সে করলো না। ছোট্ট একটা জিনিস, এগুলো কিন্তু স্কুল করে শিক্ষা দিতে হয়। তো আমাদের এই তো এটা আরেকটা ল্যাকিং, যে আদর্শ কথা বলি না, এই আদর্শ কথাটা আমাদের ছোটবেলা শিখে। মুনাফিকি যে একটা খারাপ জিনিস, যে আমি অন্তরে যেটা বলবো আমি সেটা হইতেছে কাজও সেটা পর্যবসিত থেকে মানুষের ব্যবহার সেটা করা হয় না। এইটাই হচ্ছে কারণ। এইগুলো দূর যদি করতে না পারি আমরা, তাহলে আমাদের এই হিপোক্রেসি দূর হবে না। এই জন্য আমাকে এদের প্রশ্ন হচ্ছে, হিপোক্রেসিটা আমাদের দেশে অনেক বেশি হচ্ছে, এটা সত্যি কথা। এটা নেতাদের মধ্যে বেশি, তার কারণটা কি? তার লোভ। এবং এই দেশের হচ্ছে সবচেয়ে বড় তার দেখে আসে ক্ষমতা, আর ক্ষমতার জন্য টাকা দরকার, টাকার জন্য ক্ষমতা দরকার। এই যে হয়েছে না, যে এই জন্য আপনি ইদানিং শুনেছি কয়েকজন লোক বলেছে, এটা কি, যখন পর্যন্ত এই দেশে এবং পলিটিক্সের মধ্যে এটা ইন্ডাস্ট্রি হিসেবে গণ্য করা না হবে, কারণ এখন পলিটিক্স মানে ইন্ডাস্ট্রি, ইনকামের আপনার একটা পথ। যখন পলিটিশিয়ানসে মানুষ বলছে না পলিটিক্স মানে অর্থ নয়, পলিটিক্স মানে সম্পদ নয়, পলিটিক্স মানে ক্ষমতা নয়, তখন হচ্ছে আপনি দূর হবে। তার আগে হিপোক্রেসি দূর হবে না, হিপোক্রেসি দূর হতে ছেড়ে করতে হবে। অনেক ধন্যবাদ। ওকে, কর্নেল মুদাসসির, আমি এমনি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। আপনি আমাকে বলছেন যে পশ্চিমা বিশ্বে বা অন্যান্য দেশেও প্রেসিডেন্টরা আইডিয়ালস তাদের নাই, তাদেরও মোরাল নাই, কোনো কিছু নাই। কিন্তু আপনি আর আমি যে দেশটায় আছি, এই দেশে ইলেকশন করার সময় একজন ক্যান্ডিডেট তার স্কুল জীবনে কয়বার প্রেম করছে, মদ খাইছে কিনা, গাঁজা খাইছে কিনা, মিথ্যা কথা বইলা ধরা পড়ছে কিনা, এর প্রত্যেকটা সাবজেক্টকে স্ক্রুটিনাইজ করা হয়। ডোনাল্ড ট্রাম্পের কথা বাদ দেন, ডোনাল্ড ট্রাম্প হি ইজ দ্য অ্যানিমাল অফ এ ডিফারেন্ট প্ল্যানেট, সো এটা নিয়ে কথা না বলুন। কিন্তু আপনি নিজে চিন্তা করেন, বারাক ওবামা ইউনিভার্সিটি অফ হাওয়াইতে বসে কিছু করছে কিনা, বিল ক্লিনটন আর ইউনিভার্সিটি অফ ফায়ারভিলে কিছু করছে কিনা, এগুলো নিয়ে করে। এর অর্থ কি জানেন? আইডিয়ালস এবং মোরাল এসব সাবজেক্টে বিতর্কের ক্ষেত্রে বা সাংবাদিকরা ওপেন সোসাইটির মধ্যে তাকে স্ক্রুটিনাইজ করে যে সে মানুষ হিসাবে কতটা ভালো কতটা খারাপ। এখন এই পশ্চিমা বিশ্বের সমাজ ব্যবস্থায় হিপোক্রেসি আছে, ভণ্ডামি আছে, কিন্তু তারপরেও তারা চায় হোয়াইট হাউস যে অকুপাই করবে সেজন্য একটা ভালো মানুষ হয়। এখন আমাদের দেশে আপনি, আমি এবং অ্যাডভোকেট মামুন কন্টিনিউয়াসলি বলতে শুনেছি, আমি জনগণের জন্য জীবন দিতে প্রস্তুত, আমি ক্ষমতা চাই না। হাসিনাকে বলতে শুনেছি, এবং এই হাসিনাকে বলতে শুনেছি আমি আর কিছু চাই না, আমার ক্ষমতা চাই, আমি এইসব ইলেকশন চাই না, আমি আলটিমেট ক্ষমতা চাই, আমি দেশের উন্নতি করতে চাই। এখন বাংলাদেশে আমি আর আপনি বলতে পারি যে আমাদের শিক্ষা ব্যবস্থা পারফেক্ট না, আমি আর আপনি বলতে পারি বাবারা পারফেক্ট নাই,
কিন্তু আপনি অ্যাডভোকেট মামুন একটা কথা বলছে, এই কথাটাকে কেমনে মূল্যায়ন করবেন? উনি বলছে 90% মানুষ যারা হ্যান্ড টু মাউথ, এরা তো দেশ পরিচালনার ক্ষেত্রে, সমাজের লিডিংস এর ক্ষেত্রে, আইন প্রণয়নের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নাই। ভূমিকা আছে 10%-এর। 10%-এর ভিতরে মাত্র 2% যারা শোষক শ্রেণী, যারা বলে আমরা ল মেকার, যাদের ক্ষমতা আছে আইন প্রণয়ন করার। আমাদের আজকের আলোচনাটাকে আমি যদি ওই দিকে ফোকাস করি, তাইলে আপনার সামনে আসবে যে ক্যারেক্টার গুলো, ওই ক্যারেক্টার গুলোর কথা আপনার দিকে বলি। আপনার সেনা প্রধান হবে আজিজ, আপনার পুলিশ প্রধান হবে বেনজির, আপনার পুলিশের কর্মকর্তা হবে বিপ্লব সরকার, পুলিশের কর্মকর্তা হবে বিবি হারুন, এবং মন্ত্রী হবে ওবায়দুল কাদের, মন্ত্রী হবে XYZ। এখন এদের দিকে যদি আমরা তাকাই, তাইলে আমাদের এই আইডিয়ালস গুলো, হিপোক্রেসি গুলো, এদের শেখার ক্ষেত্রে আপনি কি বলবেন? আমি আপনার একটা কথার শেষ কথাটাকে আমি যদি নোট করি, যে বাংলাদেশের মানুষ যদি দেখে রাজনীতির অর্থ পয়সা না, রাজনীতির অর্থ বড়লোক হওয়া না, আমি আপনার এই কথাটার সাথে একমত, কিন্তু ওইখানে নেওয়ার জন্য যারা আপনার আর আমার হাতকে বেঁধে দেয়, একটা আইন প্রণয়ন করতে বাধাগ্রস্ত করে যে না আমরা এটা করতে দেব না, না এটা হইতে পারবে না। আমি আপনাকে একটা উদাহরণ দেই, আমি চাচ্ছি আপনি এটার উপরে রেসপন্ড করেন। একটা লোকের নাম মুজাহিদুল ইসলাম সেলিম, লোকটা বামপন্থী রাজনীতি করে। এই লোকটা গত 2-3 দিন আগে বলছে পাকিস্তানি সেনাবাহিনীকে আমরা ঢাকায় ক্যান্টনমেন্ট করতে দিতে পারি না। এই বুড়া হাবড়া, এই বুড়া উবানের শিক্ষায় শিক্ষিত ভারতীয় এক কুত্তার বাচ্চা, ও জানে ডিজিএফআই দোতলার এন্টার ফ্লোর ভারতীয়রা নিয়ে নিছে। ভারতীয়রা বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কন্ট্রোল করে। সুপ্রিম কোর্টে রুম বানায় নিছে অ্যাটর্নি জেনারেলের পাশে। এই শুয়ারের বাচ্চা বুড়া হাবড়া একটা কথা কয় নাই। এখন বাংলাদেশে পাকিস্তান আর্মির কোন অফিসার আসেও নাই, কোন আলাপ আলোচনাও নাই, কিন্তু এই কুত্তার বাচ্চা বলে পাকিস্তানি সেনাবাহিনীকে আমরা ঢাকায় জায়গা দিতে পারি না। আপনি এই ধরনের রাজনীতিবিদদেরকে আপনি কি বলবেন? এরাই তো ল মেকার হিসাবে বলে, আপনি যদি এটার উপরে কিছু বলেন। না, ধন্যবাদ, আপনি ঠিকই বলেছেন। এই যে মুজাহিদুল সেলিম না, আর এর মতো অনেক লোকই আছে। এটা আমি এটাকে দুইটা ভাবে ব্যাখ্যা দেবো। এটা হচ্ছে একটা, আমি ডিউ রেসপেক্ট টু দেম, তারা হয়তো আমার চেয়ে অনেক পড়াশোনা, মাথা বড়, অনেক বুদ্ধিজীবী তাদেরকে বলা হয়। একটা হচ্ছে মূর্খতা, পরিস্থিতি নিয়ে এটা সম্পর্ক তাদের নলেজ নেই, মানে মূর্খতা থেকে এটা একটা হয়। আরেকটা হচ্ছে আপনার যেটা দালালি, অবশ্যই দালালি করতে হয়, তারা দাসত্বতে বিশ্বাস করে, তারা দাস কৃতদাস হিসেবে কাজ করে। মূর্খতা আমি কেন এই জন্য বলছি, যে তারা যদি ইতিহাস যদি পড়ে, আমার চেয়ে হয়তো তার ইতিহাস বেশি পড়েছেন। দেখেন দ্বিতীয় মহাযুদ্ধে, প্রথম মহাযুদ্ধে দেশের দেশগুলো একজন একজনের সাথে আপনার হানাহানি করেছে। জাপানের কথা যদি আপনি বলেন, জাপানে আপনার দেখেন কত বড় একটা বিভীষিকাম একটা হত্যাযজ্ঞ হলো আপনার অ্যাটমিক বোমা ফেলে, তাই না? সেই জাপানের সাথে তো জাপানি যারা আপনার তাদের মতো একটা জাতি, যাদেরকে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ফ্রিয়েস্টলি ন্যাশনালিস্ট বলা হয় জাপানিজদের। এখনো আপনি যে জাপানে কিন্তু এখনো তারা কিন্তু হারাকিরি করে, কারণ তাদের মধ্যে ডিগনিটি সবচেয়ে বড় জিনিস। কেউ যদি মনে করে হ্যাভ বিন ইনসাল্টেড, আবার ডিগনিটি নষ্ট হয়েছে, সে এখনো যদি এটা অফিসিয়াল, আপনি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাই, হ্যাঁ। আমি যে এখনো জাপানে কিন্তু দেখেন ডিগনিটিকে এত বড় মর্যাদা দেয়। এখনো কোনো জাপানিজ যদি মনে করে, এখনো আছে, ল ব্যান করে দিয়েছে কিন্তু গ্রামে কিন্তু এখনো করে, এখনো জাপানিজকে যদি মনে করে, বিশেষ করে রিমোট এরিয়াতে যার মানহানি করা হয়েছে, তার ডিগনিটি হ্যাজ বিন ড্যামেজ, সে ওই পাহাড় উপরে গিয়ে এখনো কিন্তু সে তরোয়ার দিয়ে সামুরাইয়ের মতো হারি করে মৃত্যুবরণ। সেই জাপানের মধ্যে একটা হতে আপনার ফিয়াস্টে ন্যাশনালিস্ট জাতি, তারা কিন্তু আমেরিকানদের হাত মিলালো কে জন্য? দেশের জন্য, দেশের উন্নতির জন্য। এখনো বসে কিছু কিছু জাপানিজ এখনো বলছে ওকে নাগাতে সরে যাও, তারা তুলছে। কিন্তু দেশের স্বার্থ যেখানে আপনি ইম্পর্টেন্ট, দেশের উন্নতি যেখানে সেখানে এই তো সস্তা ইমোশন, যেটা হইতেছে মানুষকে ব্যবহারকে আমাদের দেশের লোকরা নিজের স্বার্থের জন্য সিদ্ধের সাথে, সেটা কোনো কাজ মানে। পাকিস্তানের সাথে আমি যুদ্ধ করছি একদম মুক্তিযোদ্ধা হিসেবে, তাদের বাহিনীর সাথে আমি তাদের ঘৃণা করি, সেই সমস্ত নেতৃত্ব থেকে যারা সেই ইন্ধন জুগিয়েছিল, যারা নেতৃত্ব ছিল। আজকের পাকিস্তানের লোকজন যারা আছে, মেজরিটি অফ দেম যারা আপনি দেখেন, তারা কনভেন করছে পাকিস্তানের সেই অ্যাকশনকে, সেই 71 অ্যাকশনকে। তাদের সাথে আমরা হাত পেরে আমার স্বার্থ রক্ষা করে, আমার ইন্টারেস্ট রক্ষা করে আমি যে তার সাথে রিলেশন ভালো করছি, তাদের দোষণীয়টি কোথায় আছে?
এখন ইন্ডিয়া আমাদের সাথে কাঁধে মিলতে আমরা যুদ্ধ করছি, সত্যি কথা। আমরা জানি ইন্ডিয়া কেন আমাদেরকে সাহায্য করেছে, মানবিক মূল্যবোধ ছিল না ছিল না আমি জানি, কিন্তু তাদের তো একটা বস্তু বড় স্বপ্ন ছিল আখান ভারতে, সেটা তারা অ্যাচিভ করেছে, সেটি তো মূল কারণ ছিল। আমি তো নিজে একটা সাক্ষী, আমি যে স্বাধীনতা যুদ্ধ তাদের সাথে যুদ্ধ করেছি, তাদের পরে গেছি, তারা কি করছে এটা আমরা অনেক আলোচনা করেছি, পূর্বে আলোচনা করেছি। তারা এখন যে দেশটা আমাদের অস্তিত্ব বিলীন করার জন্য প্রতিনিয়ত কাজ করছে, তাদের সাথে পাকিস্তানের সাথে হাত মিলানো অনেক বেটার না? তো সেইটা তো এই যে মূর্খরা বাড়া হয়েছে, যারা দাসবৃত্তি করে, তাদের তো করবেই, কারণ তাদের ওই দিকে তারা চিন্তা করে না। এটা গেল একটা, যে আপনি সত্যার্থ যেটা উক্তি করেছে মুজাহিদ ইসলাম, আমি এটা কন্ডেম করি ফুলেস্ট। কিন্তু এখন যেটা আপনি বললেন যে আপনার নেতা নেতৃত্ব এই দেশের কথা বলছেন, আমি অ্যাগ্রি করি, কিন্তু আপনি যেটা বলছেন ওই দেশে, পশ্চিমা দেশে উন্নত বা শিক্ষিত সম্প্রদায় যারা আমরা বলি, তাদের একটা ক্যান্ডিডেট জন্য আপনার ন্যাশনাল পর্যায়ে যায়, সে একটা মেম্বার অফ দ্য অ্যাসেম্বলি হোক অথবা আপনার ক্ষমতা যে এক্সিকিউটিভ গভর্নমেন্টে যোগ, তাদের সমস্ত 14 গোষ্ঠী হিসাব নিকাশ করে ফেলে, আমি কোনো বাধা নেই, এটা নিয়ম। কিন্তু এটাও তো সত্যি কথা, ক্ষমতায় যাওয়ার পর তাদের যে প্রতিজ্ঞতা রক্ষা করে না, এটা ওবামা রক্ষা করে নাই। ডিটির কথা বাদ দেন, অনেক লোকই রক্ষা নেই। দুজন একজন লোক, যেমন আপনি যদি ক্যানেডির কথা বলেন, আব্রাহাম লিঙ্কন, ওয়াশিংটনের কথা বলেন, জেফারসন, তাদের কথা আলাদা, তারা আদর্শ। আপনি জানেন এখন বের হচ্ছে যেটা জেএফকে এর পিছনে, অ্যাসিস্ট্যান্টের পিছনে ওই মুসাদ্দের হাত ছিল, এটা যে এখন ডিক্লাসিফাইড হয়ে গেছে। কিন্তু ওই ধরনের লোক আছে, কিন্তু তারপরে অন্য লোক ডিটির মতো কম মাত্র লোক এদেশে আছে। আর আমাদের দেশে কথা বললেন, আমি বলি আপনি শেষ করি একটু, আমাদের দেশের কথা আপনি আসছেন তো, ইয়েস ইউ রাইট, আমাদের দায়ী করবো নেতাদেরকে, সত্যি কথা। 90% লোক আমি ইসের সাথে একমত, অ্যাডভোকেট মান্নার সাথে একমত, মামুনের সাথে একমত, যে আপনি ঠিকই বলেছেন 90% লোক সরল সোজা। কিন্তু আপনাকে একটা উদাহরণ দিই, আমি যখন কাঁচা বাজারে যাই, আমি যখন মাছ কিনি, আমি যখন সোজা হয়ে যে ভাই আমার দেখার সময় নেই, তুমি মাছটা ভালো দাও, এই মাছটা কিনে যখন বাজারে যখন দেখছে মাছটা পচা, আমি যখন একটা কুমড়াটা কিনে নিয়ে যাই, সেই কুমড়া যখন গিয়ে দেখি কুমড়ার ভিতরে আপনার কেমিক্যাল মিশন আছে, আমটার ভিতরে কেমিক্যাল মিশন আছে, ওইটা তো ওই নেতাটা তাকে হাতি দিয়ে শিখিয়ে দিয়ে যায় নাই, হাসিনা তো শিখায়নি তারে, শুধু নিজে করছে। কেন করছে? এটা আমাদের অস্থি মজ্জা, এটা আসছি নেতাদের কাছ থেকে, সত্যি কথা। কিন্তু আমার কেন যেন আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য মানুষকে ধোকা দেওয়া, অন্তর একটা কথার ভিতর একটা কথা। আমি আরেকটা কাহিনী বলি আপনাকে, আমরা সবাই ছোট করে চেষ্টা করি মানুষকে আমাদের স্বার্থমতো সাহায্য করার জন্য। আমি খুঁজে বেড়াই মাঝে মধ্যে আমার জাকাত বা ফিতরা দেওয়ার জন্য, অথবা আপনার কি বলে সাদেকা দেওয়ার জন্য। মসজিদে একদম বলি, আমি জুম্মার নামাজ থেকে ফিরে আসছি, আসার পরে রিক্সা একটা চললাম, রিক্সাওয়ালা ইয়াং ছেলে, আমার অভ্যাস হচ্ছে রিক্সাওয়ালা দোকানদার সাথে কথা বলা, খুঁটে খুঁটে জিজ্ঞেস কর, গেলে আমি সবসময় করি। কথা বলতে সে বললো যে স্যার আমার মা অসুস্থ। কি হয়েছে? মার চোখের আপনার অপারেশন করতে হবে। আচ্ছা ঠিক আছে, একটু টাকা লাগবে স্যার। আচ্ছা ঠিক আছে, কত টাকা লাগবে? বললো একটা আমার 25,000 টাকা। আচ্ছা আচ্ছা, কোথায় ভর্তি হয়েছে? বলতে পারে না। কোন হাসপাতালে বলো? বলতে পারে না। আমার তার কথা ভ্রমণ দেখে তো আমার মনে হলো যে লোকটা সত্যি কথা বলে নাই। তো আমি দেখো, আমি একটা হাসপাতাল চালাই, চোখে ভর্তি হলে কি কথা খুঁটে জিজ্ঞেস করে দেখে পুরো বুঝে গেল মিথ্যা। পরে আবার বলছে সরি স্যার, মাফ করে দেন, লোকজন ধরলো তাকে। তো এটা তো তাকে হাসিনে তাকে শিখিয়ে দেওয়া যায় নাই, এটা তো আপনার ওই আমি খুশি শিখিয়ে দেওয়া যায় নাই। তো এটা হতে পারে আমরা উপরের দিকে তাকাই, উপর দিকে তাকে আমরা ওইটার মধ্যে ঢুকে যাই। আজকে যদি আপনি সত্যি কথা বলছেন, আজকে যদি হাসিনা বলেন, আপনার হইতেছে তারেক জিয়া বলেন, অন্য তাদের বলছে না আরে সত্যবাদী, তারা মিথ্যা কথা বলে না, সত্য কথা, এটা ইনফ্লুয়েন্স হতো আমাকে, এটা সত্যি কথা। কিন্তু আমার কেন যেন মনে হয় জাতিগত ভাবে, চারিত্রিক ভাবে আমাদের কিছু দুর্বলতা রয়ে গেছে, সেইটা আমার কিছু দূর করার জন্য আমার দরকার শিক্ষা। আমাদের ছোট কাল থেকে বহুবিভাগ শিক্ষা, স্কুল কলেজ শিক্ষা, সেটি আমার দূর করা আমার মনে উপায়। আর ওকে, আমি আপনার কাছে সাথে বিতর্ক করব না, কিন্তু কয়েকটা বিষয় আপনাকে আমি এমনি বলি। আপনি বলছেন বারাক ওবামা, উইলিয়াম জেফারসন ক্লিন্টন, জর্জ ওয়াকার বুশ, এরা প্রেসিডেন্ট হওয়ার পরেও নীতিগতভাবে তারা কম্প্রোমাইজ করছে, তাদেরকে কম্প্রোমাইজ করতে হয়েছে। এখন আপনাকে আমি বলি, তারা রাষ্ট্রযন্ত্রের সাথে কম্প্রোমাইজ করছে ডিউ টু দ্য প্রোটোকল অফ দেয়ার গভর্নমেন্ট। তাদেরকে কংগ্রেসের ভিতর দিয়ে যেতে হয়, সিনেটের ভিতর দিয়ে যেতে হয়, তারপরে আইজি বলতে একটা ডিপার্টমেন্ট আছে তাদের গভর্নমেন্টের মধ্যে, ইন্সপেক্টর জেনারেল, প্রত্যেকটা জায়গার মধ্যে দিয়ে যেতে হয়। আপনাকে আমি উদাহরণ দেই, বারাক ওবামা যখন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট নিয়ে উনি এই আইনটা পাস করাতে গেলেন, হি কুড হ্যাভ সাইন দ্যাট বিল উইথ হিজ এক্সিকিউটিভ প্রিভিলেজ, কিন্তু এটা সে করে নাই। কম্প্রোমাইজ করতে হয়েছে। এখন আমি আর আপনি কিন্তু ওইটা নিয়ে বিতর্ক করছি না,
আমি আর আপনি বিতর্ক করছি ব্যক্তি বারাক ওবামা ব্যক্তি জীবনে কোনো হিপোক্রেটিক্যাল কোনো কিছু করছে কিনা। যেমন সে ফাদার্স ডেতে বলছে যে প্রত্যেকটা বাবার এই দায়িত্ব হওয়া উচিত, বারাক ওবামা ওই দায়িত্বগুলো পালন করছে। কারণ মিশেল ওবামা পরবর্তী সময় মাদার্স ডেতে বলছে বারাক ইজ দ্য নাম্বার ওয়ান ফাদার ইন হার আইস। আবার মাদার্স ডেতে বারাক ওবামা ঠিক সেম কথা বলছে, ইন মাই ভিউজ মিশেল ওবামা ইজ দ্য বেস্ট মাদার। এখন আমি বাংলাদেশের ক্ষেত্রে আমি যে উদাহরণটা দেই, আমি আর আপনি যে কথাটা আপনি বলছেন যে জেএফকে অ্যাসাসিনেশনে মোসাদ জড়িত ছিল, আপনি অনেক দেরিতে বলছেন। ওই অ্যাসাসিনেশনের সাথে লিন্ডন জনসন এবং আমেরিকান ডিপ স্টেট জড়িত ছিল, এগুলো আমরা জানি। কিন্তু আমি বাংলাদেশের শুরু থেকে যদি আমি বলি, তাজউদ্দিন, মনসুর আলী, নজরুল ইসলাম, কামরুজ্জামান, চারটাই ছিল দেশদ্রোহী কুত্তার বাচ্চা এবং নপুংসক। ওদেরকে হাজতে মারছে, ওদেরকে ছিল স্লটার করা কুষ্টিয়াতে। এখন আমি আর আপনি বলবো, এই কমেন্টের মধ্যে অনেকে বলে জেকব মিল্টন ভদ্র কথা কয় না। আরে ভাই, আমি ভদ্রতা দেখানোর ধারে কাছে না। কর্নেল মুদাসসিরও ভদ্র, অ্যাডভোকেট মামুনও ভদ্র, ওনারা দুজন ভদ্র থাকুক, আমার ভদ্রতার দরকার নাই। কিন্তু আমি যে কথাটা বলি, আমি বাংলাদেশের সরকার প্রধানও হব না ভাই, আমি এমপিও হব না, তো আমার ভদ্রতার দরকার নাই। আমার কেউ কপি করুক, আমি এটা চাইও না। আমি চাই লোকজন কর্নেল মুদাসসিরকে ফলো করুক, আমি চাই লোকজন অ্যাডভোকেট মামুনকে ফলো করুক, কারণ তারা আইডিয়ালস। এখন বাংলাদেশে মুজিবকে দিয়ে আইডিয়ালস হয় নাই, মোহাম্মদুল্লাহরে দিয়ে আইডিয়ালস হয় নাই, খন্দকার মোস্তাকরে দিয়ে হয় নাই। আমি তাদের ধারে কাছেও আর যাব না। আমরা যদি 90-এর দশক থেকে আমরা চিন্তা করতে থাকি আজ অবধি, এর 80-র দশক থেকে আজ অবধি, আমাদের বাংলাদেশের স্কুল গোয়িং একটা ছেলে বা মেয়ে, তারা কাকে আইডিয়ালস বানাবে? বেনজিরকে, আজিজকে, শফিকে, হারুনকে, হাসিনাকে, বেগম জিয়াকে, তারেক রহমানকে, আমির খসরু মাহমুদকে, কাকে বানাবে? আপনি বলছেন একটা রিকশাওয়ালা আপনার সাথে মিথ্যা কথা বলছে। রিকশাওয়ালা যখন আপনার সাথে দেখা করছে, রিকশাওয়ালা অন্য 10 জনের মতো চিন্তা করছে এইবারও একটা ঘুষখোর ধানমন্ডিতে বাড়ি আছে, ও টাকা চুরি করে ধনী হয়েছে, ওর কাছ থেকে আমি কয়টা টাকা যদি মাইরা নিতে পারি অসুবিধা কি? হাসিনা মারে, হাসিনার সেক্রেটারি যদি 400 কোটি টাকার মালিক হয়, আমি না হয় এই বেটার কাছ থেকে 30,000 আমার মায়ের অপারেশনের কথা বইলা নিয়ে নিলাম। এটা ছিল তাই, কারণ তারা এভাবে শিখতে শিখতে আসছে। আমি এগেইন আবার বলি, আপনি যা বলছেন সঠিক কথা, আমি আপনার সাথে বিতর্কে যাচ্ছি না, কোনো জাস্টিফাইও করছি না। কিন্তু একটা কথা বলি, ওই যে মাছের মাথা পচে আপনারা বলছেন না, এই কথাটা প্রথম বলছে কে জানেন? মাছের মাথা থেকে প্রথম, এটা কিন্তু কোনো সায়েন্টিস্ট বাংলাদেশিদের শিখায় নাই। এটা বলছে কারা জানেন? হিন্দু শাস্ত্রের ভেদা ব্যাখ্যা করতে গিয়ে সীতানাথ বসাক প্রথম কইছে মাছের মাথা থেকে প্রথম পচে। আমরা ওই গোলালু এখনো ওই ভেদা আর সীতানাথ লইয়া বসে রয়েছে। আমরা এখনো আসি নাই যে আমাদের দেশ যারা চালায় তাদের ইনফ্লুয়েন্সটা এমন পর্যায়ে যায়, একটা ছোট্ট ছেলে পিস্তল লইয়া খেলে আর বলে আমি খুন করলে হাসিনার কাছে জায়গা পাবো। একটা ছাত্র স্কুলে গিয়া বলে আমি 10টা খুন করলে বিএনপি চান্দাবাজ হব, পরবর্তীতে আমি বিএনপির গোরখদ কাব্বাস হব। এখন কেউ তো এই কথাটা বলে না যে আমি ভালো করে লেখাপড়া করব এবং আমি সলিমুল্লাহ খান হব। কেউ তো এই কথা বলে না আমি প্রফেসর আলী আহসান হব। কেউ তো এই কথা বলে না আমি কবি আল মাহমুদ হব। কারণ কেন বলে না জানেন? কারণ এরা তো আইন প্রণেতা না, এরা তো সমাজকে ইনফ্লুয়েন্স করতে পারছে না, তাদেরকে করতে দিচ্ছে না। আর কারা ইনফ্লুয়েন্স করছে? জাফর ইকবাল। কারা ইনফ্লুয়েন্স করছে? নির্মলেন্দু গুণ। কারা ইনফ্লুয়েন্স করছে? এই মুজাহিদুল ইসলাম সেলিম। আপনি দেখেন বিএনপির একজন নেতা, আমি এবার মামুন ভাই আপনার কাছে যাব, বিএনপির একজন নেতা বলছে পড়েন আওয়ামী লীগ নাই, বিএনপি থাকবে না, তাহলে কি রাজাকাররা দেশ চালাবে? কে বলছে? গয়েশ্বর রায়। আপনি কি জানেন গত 4, 5, 10 বছর 15 বছর গয়েশ্বর রায়ের নিজের মেয়ে ইন্ডিয়ান হাই কমিশনে গিয়ে চুক্তির পর চুক্তি করে পাশে বৈশা বৈশা সাইন করে। আপনি এখন আমারে বলেন, তারা যদি বলে যে ইন্ডিয়া নাই, কি যেন বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, আমি ছবিটা দেখাইতে চাইতেছি। ওকে, গয়েশ্বর এই আমি যেটা আপনাদেরকে দেখাইতে চাইতেছি, গয়েশ্বর বলছে আওয়ামী লীগ নাই, বিএনপি নাই। আমি ছবিটা দেখাই, কি বলছে? আওয়ামী লীগ নাই, বিএনপি থাকবে না, তাহলে কি রাজাকাররা দেশ চালাবে? এখন গয়েশ্বরের মাইয়ার দিকে তাকান,
মুদাসসির ভাই এবং অ্যাডভোকেট মামুন, তাকায় দেখেন, হাতের ডান পাশে বসে আছে অপর্ণা রায়, গয়েশ্বরের বড় মেয়ে, মধ্যে বসে রয়েছে রাজেশ অগ্নিহোত্রী, বা পাশে বসে রয়েছে গয়েশ্বরের জামাই। এখন এই গয়েশ্বর যদি বলে আওয়ামী লীগ নাই, বিএনপিও থাকবে না, রাজাকারদের চালাবে, আর এই গয়েশ্বরে আমাদের দেশের লোকজনরা বলে এ হইছে বিএনপির মালানা, বিএনপির ইসলামী আদর্শ হয়েছে গয়েশ্বর রায়, কারণ বিএনপির ইসলামিক আর এক আদর্শ হয়েছে বিএনপির সাউয়া, মানে সালাউদ্দিন আহমেদ। এখন এই যদি হয় আমাদের দেশের রাজনীতিবিদরা, মামুন ভাই, আমি কর্নেল মুদাসসির $1,000,000 কথাবার্তাগুলো বলছে, প্রত্যেকটা কথা $1,000,000 মূল্যবান, কিন্তু আমাদের রাজনৈতিক এই প্রেক্ষাপটে আমরা কি ওই 95% দিকে আমরা বলবো যে এরা তো ভণ্ডামি শিখছে, এদেরকে তো হাসিনা শিখায়া যায় না। হাসিনা একটা রিক্সাওয়ালারে শিখা নাই, কিন্তু হাসিনা তার সেক্রেটারিরে শিখাইছে কি করে 400 কোটি টাকার মালিক হওয়া যায়। হাসিনা ডিবির হারুনকে ডাইকা বুঝাইছে, তুমি 25টা মার্ডার করো, আমার কাছে আসো, আমারে ঘুষের 75% দাও, তারপরে তুমি 25% খাও। হাসিনা এটা শিখায়া গেছে। এখন হারুনের লোকে যদি আবার আব্দুল বা করিমন সরিমনরা, চাকর বাকরেরা তার কাছ থেকে চুরি করে, ভাই এটা আসছে তো হাসিনার থেকে। মামুন ভাই, এই প্রেক্ষাপটে আপনি কর্নেল মুদাসসিরের কথা শুনছেন, আমার ব্যাখ্যা শুনছেন, এবার আপনি যদি এই বিষয়টার উপরে কিছু বলেন, কারণ এই বিষয়টাকে আমি ক্লোজ করে পরবর্তী বিষয়ে যেতে চাই। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন। একটা কথা হচ্ছে যে একটা দেশে দীর্ঘদিনের যখন নাকি আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে যখন নাকি স্বাধীনতা অর্জন করে, এটার সাথে সাথে কিন্তু কালচারাল রেভলিউশনও দরকার। একটা রাষ্ট্র যখন হয় তার শিক্ষানীতি হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। তো যেখানে শিক্ষানীতির সাথে আবার দেখা যায় যে বিচার বহির্ভূত কিংবা বিচার বিভাগ হত্যাকাণ্ড যাই হোক না কেন, এগুলো সব মাপ পেয়ে যায়। হ্যাঁ, তো যখন নাকি একটা সমাজে বিচার থাকে না, আইনের শাসন, রুল অফ ল থাকে না, ইন্ডিপেন্ডেন্ট অফ জাস্টিস থাকে না, এটা আমি প্রগতিশীল অঙ্গতি বলে বলছি না, এটা পশ্চিমা দেশে ওয়েলফেয়ার স্টেটেও অ্যাটলিস্ট এটা আছে, আইনের শাসনটা আছে। সে প্রেসিডেন্ট হোক না যাই হোক, তার ভিতরে মামলা করা যায়। এখন যখন নাকি দেখে যে এক্সাম্পল গুলো এটা আছে যে অন্যায় করলে অন্যায় পার পেয়ে যায়, এখন যেই বাবা নিজে লুচ্চামি করে, ঘুষ খায়, তার ছেলেকে সে শাসন করে ঠিকই, কিন্তু সন্তান কিন্তু বাবাকে কিংবা বড় ভাইকে ঘৃণা করে। তো আমাদের নেতারা মাঠে যা বলে বাস্তবে তা করেন, যেটা আপনি বলেছেন হিপোক্রেসি। তো হিপোক্রেসি হলো একটি মানসিক রোগ না, এটা একটা সিস্টেম হয়ে গেছে, মানুষকে ধোকা দেওয়া। নির্বাচনের আগে যা বলে ক্ষমতায় গেলে উল্টাটা করে, আর ক্ষমতায় যে খুন খারাপি লুটপাট করে বিরোধী দলে নাম লেখাইলে সে বিপ্লবী হয়ে যায়, তার অতীত সব মুছে যায়। গত 54 বছরে যতগুলো মন্ত্রী, এমপি, সেক্রেটারি হয়েছে, তার 90% আপনি দেখবেন তাদের যদি বিচার করেন সব চোর। আগামী নির্বাচনে যদি একটা ক্রাইটেরিয়া করেন যে শুধু ঋণ খেলাপি না, যেসব চুরি চুরি করছে তাদেরকে 10 বছর কোনো রাজনৈতিক দল করা যাবে না, নির্বাচনে তো দূরের কথা। আর যেসব দলগুলো হারবার করছে সেই দলগুলোর উপরে স্যাংশন লাগান, তাইলে তো ব্যাপারটা হয়ে যাবে। এখন যে মাফিয়াতান্ত্রিক নির্বাচন হচ্ছে, মার্কা কেনা বেচা নির্বাচনের কথা বলতেছে, পিআর এর কথা বলতেছে ভারতের নির্দেশে। পিআর মানে কি? মার্কা, মানুষকে চিনবে না, হ্যাঁ, দলের নাম কিংবা মার্কার নাম, যে যত টাকা দিবে প্রচার করবে। প্রচার যে ব্র্যান্ড আছে না, আদিদাস ব্র্যান্ড, আদিদাসের চেয়ে অনেক ভালো হয়তো কোন জিনিস পণ্য বানাইতে পারে, কিন্তু তার তো সুনাম নাই, পরিচয় নাই। এখন প্রশ্নটা হচ্ছে, এখন জ্যাকব মিল্টন ভাই, আপনার যে অনুষ্ঠানটা অনেকেই শোনে, এরকম অনুষ্ঠান তো আরো অনেকেই দেয়, তারা যেই কথাগুলো বলে, আপনি যে কথাগুলো, আপনি তো বলেন যে আপনি বাংলাদেশের দালাল, আপনার কোনো অ্যাম্বিশন নাই, কিন্তু তারা তো একটা দলকে রিপ্রেজেন্ট করে, তারা তো একটা দলকে বলে। তো সেই কারণে আজকে যেটা দরকার আমাদের, যে একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য যে আমাদের যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান উত্তর যে একটা সেমি বিপ্লব হয়েছে, সেই অর্জনটাকে আজকে বেহাত হতে বসে গেছে এই জেনারেল ওয়াকারের মতো বিশ্বাসঘাতক বেঈমান পাচাটা গোলাম। এবং এই জেনারেলরা কিন্তু হত্যা করছে। আজ যে কথা আপনি বলেছেন, এখন যতগুলো নির্বাচন হয়েছে, কোন নির্বাচনেই জনগণের প্রতিনিধিত্ব নির্বাচন হওয়ার সুযোগ নাই, তারা যে কোনো একটা খুনিকে বেছে নিবে। এখন গরিব মানুষ খেতে পায় না বলে এই তোর 5টা ভোট আছে, 500 টাকা দিব কিংবা 5000 টাকা দিব, মেনে নেয়। এখন ব্যাপারটা এই জায়গায়। ইভেন খালেদা জিয়া নিজে পাবলিক মিটিংতে বলছেন, নিজে শুনেছি, সে বলছে টাকা নেবেন, ভোট দেবেন না, এটাও তো অসততা। সেটা বলবে কেন? এখন জিয়া রহমানের যে ব্যক্তি সততা আমরা দেখেছি, সেটা একটা নদী। এখন কিন্তু তার মানে এই নয় যে উনি রাজনৈতিক সততা দেখাইতে গেছে। তো উনি তো বলছে আমি আসেননি, আমি ফিরে যাব, বিশেষ অবস্থা আসছি, শুনে কথা রাখে নাই। উনি কি করলেন? মুস্তাক সাহেব আসলেন না, মুস্তাক সাহেবের পাবলিক মিটিং এ সেই জালিয়ানবাগ হত্যাকাণ্ডের মতো বলতে মিটিং এ হত্যা করছে, বাংলাদেশের জালিয়ানবাগ প্রথম হয়েছে, 15-16 জন মারছে, বহুত আহত হয়েছে। এখানে কি করছে? সে আওয়ামী লীগ গুন্ডা, আমি জানি এই ঘটনাগুলো, জয়েন্ট ভেঞ্চার, আজ পর্যন্ত কথা বলে না।
কাজে এই মুস্তাকের নেতৃত্বে 15 আগস্ট হয়েছিল, মাইনাস শেখ মুজিব সবাই মেনে নিছিল, কিন্তু ওইটাকে পরবর্তী দেখলো খালেদ মোশাররফ, জিয়া রহমান, এরশাদ রহমান, সব বাংলাদেশে একটা বিরাজনীতিকরণ হয়ে গেছে। কারণ সবাই মনে করে একবার জেনারেল হইলেই আমি কুদেতা করবো, আমি মইনের মতো হবো। তো এখন এই যে কিছু জেনারেলরা যেসব করছে, এই জন্য সাধারণ সৈনিক আমরা দায়ী করবো মোটেই না। কাজে আমাদের টার্নিং পয়েন্ট হলো 3রা অগাস্টে, যে কোনো অনেকে বলতে পারে যে হ্যাঁ মানে জাতিসংঘের ব্যবহারটা করছে, জাতিসংঘে বলছে ডিমিশন দিব না, কিন্তু তারপরে বলবো সাধারণ জনগণের প্রতি সিম্প্যাথি ছিল বলেই 3রা অগাস্ট যে আপনি বলবো ছাত্র শ্রমিক সৈনিক যে গণ-অভ্যুত্থান হয়েছে, সেখানে যে সেই দিবসটাকে যদি আমরা বলি ছাত্র শ্রমিক সৈনিক সংহতি দিবস, তাইলে বলা যায় যে ওয়াকারকে চ্যালেঞ্জ করা যায় যে ওয়াকার নতুন করে ষড়যন্ত্র করতেছে, ভাষান্তর করার জন্য বলতেছে, সেটা যেন মানে আমরা যেন বিপ্লবকে ব্যাহত না দেই। আজকে মুদাসসির সাহেবকে আমি বলবো, আজকে আমাদের হাসনাত সাহেব যে আছে ব্রিগেডিয়ার হাসনাত যে দেখেন যে উনাকে কিভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। এখনো আর্মির কিছু সৎ লোক আছে, এখনো কিছু রাজনৈতিকবিদ সৎ লোক আছে যারা মাওলানা ভাসানীকে স্মরণ করে, শেরে বাংলা ফজলকে স্মরণ করে, আছে, অবশ্যই আছে। এখানে আপনার খাজা নাজিমউদ্দিনের ছাড়াও আপনার সারসেলুই আহমদের কথা মনে করে, সিরাজ দৌলাকে স্মরণ করে। কাজেই আজকে আমাদের যে রাজনৈতিক যে পরিমণ্ডল, সেখানে সততার অভাব। এই কারণেই আপনি যেটা বলছেন, হিপোক্রেসি মুক্ত একটি রাজনৈতিক ব্যবস্থা যদি না হয়, স্বাধীন বিচারের ব্যবস্থা যদি না হয়, তাহলে একের দিকে আমরা মুক্ত হতে পারবো না। এটাই আজকে আমার মূল কথা। ধন্যবাদ। আজকের শোয়ের আমরা শেষ প্রান্তে, কর্নেল মুদাসসির আপনাকে যেতে হবে, তারপরে আমি একটা কথা আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আমরা একটু আমাদের 2-3টা প্রশ্নের উত্তর আলোচনা করব সাবজেক্ট নিয়ে। প্লিজ আমরা একটু তাড়াতাড়ি শেষ করি। প্রথম প্রশ্নটা হলো, এই মুহূর্তে হাসিনা দেশ চালাচ্ছে না, কিন্তু হাসিনার এক্সাম্পলটা দিচ্ছি। হাসিনা বলছে আমি ভোট চুরি করি না, অথচ সে ভোট চুরি করছে। হাসিনা বলছে আমি গুম খুন করি না, অথচ সে গুম খুন করছে। এখন বিএনপি সরকার চালাচ্ছে না, বিএনপি বলছে আমরা চাঁদাবাজি টেন্ডারবাজি গুম খুন করি না, অথচ গুম খুন টেন্ডারবাজি চাঁদাবাজি দখলবাজি became the principle of their political party। এটা গেল। আপনি বিএনপি সম্পর্কে এই মুহূর্তে বিএনপি সরকারের না থেকে যে কাজগুলো করছে, আপনার কি মনে হয় এটা সরকারের ব্যর্থতার জন্য, অ্যাডমিনিস্ট্রেশনের ব্যর্থতার জন্য, না বিএনপির ব্যাকআপ আছে ক্যান্টনমেন্ট থেকে, সেনাপ্রধান মির্জাফর তাদেরকে সাপোর্ট দিচ্ছে এবং তাদের ইন্ডিয়ান সাপোর্ট আছে? আপনার কি মনে হয় বিএনপি সরকার গঠন না করেও কেন এতগুলো ঔদ্ধত্য দেখিয়ে চাঁদাবাজি দখলবাজি টেন্ডারবাজি করার সাহস পাচ্ছে? কর্নেল মুদাসসির, আপনার প্রশ্নের উত্তর আপনি দিয়েছেন, আমার মনে হয় দুটোই এর জন্য দায়ী। আমার মনে হয় একটা হচ্ছে তো তাদের ডেফিনেটলি সাপোর্ট আছে, উপরের থেকে সাপোর্ট আছে, আপনার হয়তো প্রশাসন থেকে সাপোর্ট আছে, সামরিক বাহিনীর সাপোর্ট আছে, এটা সত্যি কথা, এটা একটা ডেফিনেটলি সত্য কথা। আর আরেকটা যেটা বললেন, আপনি দুটো কারণ বলছেন তো, একটা হচ্ছে সাপোর্ট, আর একটা হচ্ছে আপনার বর্তমান সরকারের দুর্বলতা আছে, এবং তারা ওপারে থেকে কেন সাপোর্ট পাচ্ছে এটা তো বলার অপেক্ষা রাখে না, ক্যান্টনমেন্ট থেকে কেন সাপোর্ট এটা বলার অপেক্ষা না, কারণ দুজনের ইন্টারেস্ট আছে, দুপারে ইন্টারেস্ট আছে, সেই জন্য তারা রাখছে। আর বিএনপির ব্যাপারটা হচ্ছে তারা যে সত্যি করেছে দেশের চিন্তা কথা করতো, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করতো, তাহলে তারা হয়তো চেত না। আমি বারবার অনেকের সাথে সরাসরি কথা বলেছি, আমি লিখিতভাবে বলেছি, আপনি হয়তো খেয়াল অনেক লাইনে বলেছি, আর কত 50টা বছর তো আপনারা খেলেন, আপনাদের যা যা একটা মানুষের জীবনের আপনার যত আমোদ ফুর্তি পাওয়ার কথা, ঐশ্বর্য ধন সময় তো পেলেন, এবার একটু তোবা করে বলেন যে দেশের জন্য কাজ করে, কিন্তু করবে না এই জন্য যে ওইটা যারা হইতেছে আপনার লোভী যারা আর কি, যারা যেটা মুনাফেক যারা, তাদের চাওয়ার কোনো শেষ নাই। তো সুতরাং হইতে মৃত্যু কাক পর্যন্ত তার চাও। যেমন আপনার কোরআন শরীফে আবার ফিরেছে আল্লাহ তাআলা যে বলছে আল্লাহকুম মুত্তাকারা সুরুহাত্তু জুতুন মাকাবেন, তোমরা কবরে যাওয়ার পর্যন্ত সম্পদ নিয়ে তোমরা চেষ্টা করে যাও সম্পদ জোগাড় করার জন্য। এদারা কবরে যাওয়ার পর্যন্ত সম্পদ ক্ষমাদের চেষ্টা করে, তাদের এর মধ্যে অস্থিমজ্জ পারবে না, এটা একটা কোন। আরেকটা হচ্ছে আমি বললাম আপনার 2 নম্বর যেটা আপনি বলেছেন, সরকারের দুর্বলতা অবশ্যই আছে, অবশ্যই আছে। আমি ব্যক্তিগত চিঠি লিখেছি ডক্টর ইউনূসের কাছে, আপনার আরেকজনের মাধ্যমে লিখেছি। আমি এটা বলছি যে আপনি কিন্তু নাচতে গিয়ে ঘুমটা দিতে পারবেন না। আপনি সরকার প্রধান হিসেবে আপনি এর আগে ছিলেন, নোবেল প্রাইজ, ভালো কথা, আপনি শান্তির প্রতীক, শান্তির জন্য আপনি নোবেল প্রাইজ পেয়েছেন। আপনার এখানে যারা আছে তারা কেউ হইতেছে আগে ছিল না, পুলিশও ছিল না, দান্ডাবাজি তারা করে, ভালো কথা, কিন্তু এই দেশ শাসন করতে হলে আপনার কতগুলি জিনিসগুলো আপনার বাস্তবতা স্বীকার করতে হবে। আমি সেনাবাহিনী ছিল বলে কথা বলছি না,
আমরা হইতেছে শক্তের ভক্ত নরমের জন। আপনি দেখেন, সত্যি কথা বলি, আপনি একটা যখন মার্শালও থাকে দেশে, তখন কিন্তু আপনি দেখেন রাস্তাঘাটের অবস্থা, চুরি চামারি বন্ধ হয়ে যায়, এমনকি রাস্তাঘাটে ময়লাও থাকে না। এখন আমরা বলি ক্যান্টনমেন্ট ঢুকলে দেখেন কত পরিষ্কার, লেনও চেঞ্জ করে নাকি, হন তো দূরের কথা, স্পোভারসিট তো করেই না। তো এটা হচ্ছে এনফোর্সমেন্টের জন্য, কারণ তারা জানে যে এইখানে ধরা পড়লে রক্ষা নাই। বাইরে একই অবস্থা। এখন এই দেশের মানুষ এবং আপনার পলিটিক্যাল পার্টি বুঝেই নিয়েছে, ধরে নিয়েছে এই সরকার কখনো কঠোর হতে পারবে না। আপনি বলে দিচ্ছেন আপনার পুলিশ কখনো হাতি নিয়ে ডিউটিতে যেতে পারবে না, এক্সেপ্ট অপারেশন ছাড়া। এই দেশের মানুষ সেটাতে সম্মান প্রদর্শন করে না। আপনার শয়তানরা, চোররা, সন্ত্রাসীদের সম্মান করবে না। সন্ত্রাসবাদী কেন বেড়ে গেছে? বিএনপি কেন হয়তো ক্ষমতাতে, কারণ তারা জানে এই সরকার কঠোর হবে না। এবং সরকার মানে আমরা তো সৈনিকের জন্য আসছি, আমরা চিরছি। কিন্তু কথা হচ্ছে, আপনি তো দায়িত্ব নিয়েছেন একটা। আপনি যদি এখানে যে বলেন যে না ভাই আমি পারি নাই কারণ আমি তো শক্ত হতে পারবো না, এটা কোনো এক্সকিউজ না আপনার জন্য। ইউ আর এ ফেইলার ইন দ্যাট কেস। আপনি যখন সরকারে আসছে, আপনার যে ক্ষমতাটা, ইট হ্যাজ টু বি ইউটিলাইজড টু দ্য ফুলেস্ট ফর দ্য প্রোটেকশন অফ দ্য কান্ট্রি, ফর দ্য প্রোটেকশন অফ দ্য পিপল। আপনি কঠোর হতে হবে, কঠোর হতে পারেন নাই, এই জন্য আপনি করতে পারছেন না। তো দুটো কারণে এটা ব্যর্থতা হচ্ছে। যেই কারণে ক্ষমতা যাওয়ার আগে বিএনপি ক্ষমতা চলে গেছে, এটা কে না জানে। আমাকে আপনার সাথে আজকে বলি, আমার জামাই বলতে তার ঘনিষ্ঠ বন্ধু আছে, তার আবার ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে ইশরাক। খোকাকে আমি খুব ভালো করে চিনি, মারা গেছে আমি বলতে চাই না। আমি তো আপনি একটা প্রতিষ্ঠানতে ছিলাম, আপনি জানেন যে রাষ্ট্রীয় পর্যায়ে আমরা কাজ করেছি চিফ এক্সিকিউটিভের সাথে। আমরা এইসব যারা পলিটিক্যাল নেতা আছে প্রত্যেককে আমি আমার নখদর্পণে সবার কে কত টাকা কিভাবে বানিয়েছে। সে আমার জামাই বললো, বাবা আমাকে খবর দিল ইশরাক তাকে বলছে একটা গাড়ি কিনছে, মার্সিডিজ লেটেস্ট মডেল, আমি তো বুঝি না কি একটা নাম বললো, 8 কোটি টাকা দামের। কিছুদিন আগে কিনেছে সে, তার ফ্লিটে নাকি 5-7টা গাড়ি আছে। তো আমি এসে গেছি, তুমি যে সততা কথা বলো, তুমি যে তোমার এই সিটি কর্পোরেশন দখল করে দিয়ে বলে দিচ্ছিল 15, আমার ওই দেশে নেতা যদি বলে দেয় 15 মিনিটের মধ্যে সেক্রেটারি সবকে বের করে দখল করতে পারবো। তো তুই 15 বছরের মধ্যে এই কাজটা করিস না কেন? তুমি বাবা, এই যে তোমার হইতেছে বাবার কি সম্পদ হয়েছে, কি ইনকাম ছিল তার বাবার, তোমার ফ্রিটের মধ্যে 4-5টা গাড়ি, মার্সিডিজ তোমার গাড়ি, তোমার কাছে পোস্ট, তোমার কাছে কি বলে বিএমডব্লিউ তোমার লেটেস্ট মডেলের, তোর গাড়িতে তো হইতেছে 40-50 কোটি টাকা। কোথা থেকে পেলে টাকাটা? এগুলি কেমন করতে পারছে? এন্ড ইউ টক অফ সততা। তো এই যে করাপশন যারা করছে তাদেরকে ধরে না কেন এই গভর্নমেন্ট? সর্ষের মধ্যে ভূত। আমি বেগম খালেদিকে বলছি, তারিখ হয়তো শুনতেছে, তারিখও জন জানুক। আমি বেগম খালেদিকে বলছিলাম আপনার আত্মীয় স্বজন, আপনার পার্টির লোকজন তাদেরকে আগে ধরেন আপনি। সে বলেছে যে আপনি শুধু আমার পার্টি, প্রথমেই শুনতো আপনি শুধু আমার পার্টি দেখেন। আমি খোলাখুলি বলছি আপনাকে, অন্য পার্টি তো করে। কিন্তু আমি শেষ করছি, সর্ষের মধ্যে ভূত থাকলে কেমনে আপনার পার্টির মধ্যে তাদেরকে ধরেন। সেই জন্য আমি বলতেছি সরকার প্রধানের কাছে, আপনি ডক্টর ইউনূসকে, এখন সময় তাদের বেশি না হয়তো, এখনো সময় আছে, আপনি শক্তভাবে রেইনটা ধরেন। You should not go out with the excuse that I could not do it because আমার সেই করার আমার ম্যান্ডেট ছিল। You have the mandate. পলিটিক্যাল পার্টি আপনাকে ম্যান্ডেট দেয় নাই। ম্যান্ডেট দেশে ছাত্র জনতা, এই দেশে আপন জনগণ আপনাদের দিতেছে। You have nothing to fear. আপনি শক্তবদ্ধ কলস পেয়ে যাবেন, যে যেখানে আপনার কাছে শক্ত হয়েছে দরকার, হু মেবি হি মেবি এনিবডি, তারা আজকে পার বেছে করছে এই কারণে যাতে আপনি নরম, আপনি দেখিয়েছেন আপনি শক্ত হতে পারেন না, এইটাই কারণ। ওকে, আপনাকে আরো একটা কথা, আপনি প্রসঙ্গটা টেনেছেন, আমি না টেনে পারলাম না। F7 জেট ক্রাশে জিয়াউর রহমান সাহেবের কাজিনের মেয়ে মারা গেছে ওখানে, এখন মেহরিন চৌধুরী। ওকে, মেহরিন চৌধুরী মারা গেছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, খুব প্রশংসা করে অনেক সাংবাদিকরা বলেছে যে জিয়াউর রহমান সে নিজেই শুধু সৎ ছিলেন না, তার পরিবারটাও পিছে, তার নিজের পরিবার, তার বাপ দাদার পরিবার, একটা ক্লাসিক পরিবার, একটা আইডিয়ালস নিয়ে তারা বড় হয়েছে, তাদের ভিতরে মোরালিটি কাজ করে, তারা বিএনপির রাজনীতির ধারে কাছেও পাড়া দেয় নাই। কিন্তু বেগম জিয়ার পরিবারের যে পিসি ক্যাট থেকে, মিউ ক্যাট থেকে শুরু করে কুত্তা, গরু, ছাগল পর্যন্ত সরকারের বিভিন্ন ব্যবস্থাপনায় বেগম খালেদা জিয়া যখন সরকার গঠন করছে তখন দুর্নীতিতে ভরপুর ছিল। এবং বেগম জিয়ার প্রশ্রয় মোসাদ্দেক ফালুক কয়েকশো মিলিয়ন ডলারের মালিক হয়েছে, গোরখোদক আব্বাস অর্ধেক শাহজাহানপুরের মালিক হয়েছে, এবং মোসাদ্দেক ফালুর আপন ভাই নুরু কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে। এখন আমরা শুধু বলি জিয়াউর রহমান খুব ভালো মানুষ ছিলেন, হ্যাঁ ভালো মানুষ ছিলেন, তার নিজের বাপ, চাচা, ফুফু এরাও ভালো মানুষ ছিলেন।
আপনার কি আপনি সাবজেক্টটা কি এভাবে বলতে পারেন যে জিয়া পরিবার ছিল দুর্নীতি মুক্ত একটা পরিবার, কিন্তু জিয়াউর রহমানের বিপর্যয়ের পরে দুর্নীতিতে ভরপুর একটা পরিবার বিএনপির রাজনীতিটাকে ধূলিসাৎ করেছে, গুবা খায়া দিছে? আমি যদি এভাবে বলি, আপনি আমার এই কথাটাকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা তোমার অস্বীকার করার কোনো কারণ নাই। এটা তো অস্বীকার করে কোনো বাস্তব ব্যাপারটা পুরো দেশের মানুষ জানে, আমরা সবাই জানি। এটা অস্বীকার করার কি কারণ আছে? আমার কথা হচ্ছে, আপনি যখন একটা লোককে যখন সৎ বলে, সে যেই হোক না কেন, তার ট্র্যাক রেকর্ড তো দেখতে হবে তার। আপনার আমার মিনস অফ ইনকাম কি, আমার সোর্স অফ ইনকাম কি, আমার লাইফস্টাইলটা কি, কোথা থেকে আমার টাকা আসে। পলিটিক্স করতে গেলে টাকা লাগে, আমি জানি, শুনেছি আমার পলিটিক্স, ঠিক আছে, পলিটিক্স করতে লাগে, এই দেশে তো পলিটিক্স করতে টাকা লাগে, চাঁদা টুকালে না তারা, কিন্তু এটা ট্রান্সপারেন্ট তো, আপনি কত টাকা, এই দুটো তো আপনাদের রেকর্ডেড আছে। তো এবং সেই টাকাটা পার্টির জন্য, আপনার নিজের পকেটের জন্য, আপনি নিজের খরচের জন্য, আপনার ফ্রি অফ কার দেওয়ার জন্য, আপনার 8-10টা বাড়ি করার জন্য না। তো আপনি যখন এখানে ভুইফুমেতে উঠে উঠে কোথা থেকে আসলে মানুষের প্রশ্ন জাগবে না? তাই সত্যি কথা। আরেকটা জিনিস আমি বলি, এটা পরিষ্কার ভাবে বলি, আমি সৎ, আমি টাকা খাই না, ঘুষ খাই না, আমার নিজের কোনো এখন টাকা পয়সা বাড়ি করি নাই, কিন্তু আমার প্রশ্রয় আমি জানি আমার সন্তান, আমার বাবা, আমার চাঁদ ভাই সবাই আত্মীয় স্বজন টাকা পয়সা বানাইছে, আমি জানি আমি কিছু করছি না। ক্যান আই বি কল অনেস্ট? নো। কারণ আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে এটা প্রতিবাদ করা, প্রতিরোধ করা, বন্ধ করা। যেমন আমাদের ধর্মে ফিরে ফিরে আমি ঘুরে বেশ আমার ধর্মেই আসি। অন্যায় যে সহায় অন্যায় যে করে, দুটো একই অপরাধ অপরাধী। কর্নেল মুদাসির, একটা $1 মিলিয়ন প্রশ্ন। 1/11 গভর্নমেন্টকে বিএনপি সবসময় ব্যাখ্যা করে এটা ছিল একটা কার্স, দেশের জন্য একটা অভিশাপ। আপনার কি মনে হয় না 1/11 গভর্নমেন্ট মঈনুদ্দিন ফখরুদ্দিনকে জায়গা বানায় দিছে বিএনপির দুর্নীতি, বিএনপির অপরিপক্কতা, বিএনপির স্বজনপ্রীতি, বিএনপির ব্যর্থতা? আমার এই কথাটা কি সঠিক না ভুল হিসাবে আপনি ব্যাখ্যা করবেন? সম্পূর্ণ একমত। যেমন একই কথা আমি বৃহত্তর পরিসর যদি বলি, আমরা ইন্ডিয়াকে গালি দিই যে আমাদের স্বাধীনতা তারা খর্ব করতে চাচ্ছে, আমাদের উপর চাপাই দিচ্ছে সবকিছু, টিটিগুলো আমাদের কাছে সবকিছু নিয়েছে, কিছু পরিদের কিছু দেয়নি। ফাইন, কোন দেশটা করবে না? কোন দেশ আপনাকে হইতেছে ভালোবাসা দিয়ে আপনাকে সাহায্য করতে আসবে? এভরি নেশন ফ্রম দ্য ইনসেপশন অফ ম্যানকাইন্ড সিভিলাইজেশন সবাই তার ইন্টারেস্ট রক্ষা করে, মানুষ হিসেবে, সোসাইটি হিসেবে এবং জাতি হিসেবে। তো আমি যদি তাদের পথ করে দিই, সিঙ্গাপুর ছোট একটা দেশ না, তাইওয়ান ছোট একটা দেশ না, সুইজারল্যান্ড একটা ছোট একটা দেশ না, তাদেরকে কি করতে পারছে এভাবে? সুইজারল্যান্ড আজ পর্যন্ত একটা গোলাবলি হয় না তাদের ইতিহাসের মধ্যে। হাউ কুড ডু ইট? নেতৃত্ব, এই দেশের মানুষের বৈশিষ্ট্য, সেটাই করেছে। তো এই জন্য আমি ইন্ডিয়াকে দেখো, ধরুন আমি নিজেদের আমার ঘরের মধ্যে হয়তো চোর, ফিফথ কলমিস্ট রয়ে গেছে, আমার দেশের মধ্যে এটা আপনার রয়ে গেছে, আপনার সব সব হইতেছে অত্যাচার, আপনার স্বৈরাচার, আমার দেশের মধ্যে হইতেছে বিশ্বাসঘাতক। আমি তাকে দোষ দেবো কেন? ইন্ডিয়া তো নিজস্ব দখল করতে আসে নাই, ইন্ডিয়া তো আমার দেশের লোকদেরকে তো করিয়েছে। সুতরাং আমার দেশের লোকদের যদি করে, আমি তাদেরকে দোষ দেব কেন? দোষ তো আমার। ওকে কর্নেল মুদাসির, শেষ প্রশ্ন আপনার জন্য। বিএনপির সালাউদ্দিন, বিএনপির পোর খাওয়া যেসব লোকজনরা গত 16 বছর অত্যাচারিত হয়েছে, শোষিত হয়েছে, ঘর ছাড়া হয়েছে, স্ত্রী তালাক হয়ে গেছে, বাচ্চা মারা গেছে, বউ চলে গেছে, এমন নেতাদেরকে কোনোভাবে মূল্যায়ন করা হয় না। কিন্তু 9 বছর যে ভারতে থেকে রয়ের ট্রেনিং নিছে, তাকে প্রত্যেকটা মিটিং এ জোর করে ঢুকানো হয়। ইউনূসের সাথে যে কোনো মিটিং এ বিএনপি সাউয়াকে থাকতেই হবে, তার টার্গেট একটা। ওই ইউনূসের টেবিলে কি আলোচনা হয়, সালাউদ্দিন এগুলো লেখে, সালাউদ্দিন এগুলো রেকর্ড করে, এগুলো ইন্ডিয়ান হাই কমিশনার প্রণয় ভার্মাকে পাঠায়, ভারতের রাজেশ অগ্নিহোত্রীরে পাঠায়, ইউনূস কি বলে সব ব্যাখ্যা করে। এখন বিএনপি এটা জানে, তারেক রহমান এবং বেগম জি এটা জানে যে সালাউদ্দিন এই কাজগুলো করছে, কিন্তু তারা সালাউদ্দিনকে এ ব্যাপারে নিষেধও করে না, বা সালাউদ্দিনকে বাদ দিয়ে অন্য কোন পোর খাওয়া কমিটেড লিডারকেও ওই মিটিং এ পাঠায় না। এর কারণ কি আপনার মনে হয় যে ভারতের উপরে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেগম জিয়া বা তারেক রহমানের নাই? সাবজেক্টটা কি এরকম? আমি বেগম জিয়ার কথাটা এখানে বলবো না, এই কারণে আমি তার পক্ষপাতিত্ব করছি না। আমি বেগম জিয়ার খুব ঘনিষ্ঠ থেকে, কাছের থেকে আমার তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। প্রায় প্রতি সপ্তাহে তার সাথে দুটো আমরা দেখা হতো, আমার যে কাজে ছিল সেই কাজের সময়। আমি ব্যক্তিগত তাকে চিনি, তার উনি ঘনিষ্ঠ চরিত্রের লোক, আপনার দেশের ব্যাপারে হিসেবে কখনো কম্প্রোমাইজ করেন নাই, এটা সত্যি কথা। আর এখন আমি যে মনে করি, আজকে যদি নেতৃত্ব যদি বেগম জিয়ার হাতে যদি থাকতো, উনি যদি সুস্থ থাকতেন, এই পরিস্থিতি বিএনপি হতো না, দেশের হতো না। আমি এটার মধ্যে মাকে আল্লাহ তাআলা আমি জানি, কিন্তু এই সময় তাকে দোষ দিয়ে লাভ নেই, কারণ
উনি মাঝে মাঝে দু একটা বক্তব্য দিয়েছেন অসুস্থতার মধ্য থেকে, যেটা দেশবাসীর প্রশংসা করিয়েছে, কিন্তু এই মুহূর্তে তার কিছু করণীয় আছে বলে আমি মনে করি, তার স্বাস্থ্যগত কারণে। তো তার নেতৃত্ব যাদের হাতে আছে তাদের কথাই আমি বলবো। তারা যে করতে পারছেন না, আপনি যেটা হতে আমরা সবাই জানি, এমন কেন করতে পারছেন বহুবার এটা আলোচনা করি। সোজা কথা হইতেছে, আপনার নিজের মধ্যে যদি দুর্বলতা থাকে, আপনার আমার চারিত্রিক দুর্বলতা থেকে, আমার যদি হতেছে আপনার শক্তির দিকে, আমার হইতে দক্ষতার দুর্বলতা থাকে, আমি পরের উপর নির্ভর করি। আমি যদি শক্ত যদি হ্যাঁ মানে যদি আপনার দুর্বলতা না থাকে, আমার জ্ঞান বুদ্ধি আমার চারিত্রিক আপনার গুণাবলী যদি আপনার হতেছে পবিত্র থাকে, আপনার কোনো ইসের ঊর্ধ্বে থাকে যে আপনার সমালোচনা, তাহলে আমি করবো না, পরনির্ভর করবো না। আমি ওই জন্য পরনির্ভর হই, কারণ আমি দুর্বল। এবং আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, যেটা আমরা আলোচনা করেছি, আমার মনে যে ধারণাটা হইতেছে বিএনপির উপরে এবং যারা এখনো ভারতের আপনার পদলেহন করে তাদের উপরে যেটা আছে, সেটা ধারণাটা হচ্ছে এই যে ভারতের সাহায্য ছাড়া, তাদের আশীর্বাদ ছাড়া এই দেশের কোনো পার্টি ক্ষমতায় থাকতে পারবে না, এটা তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তা আমি মনে হয় এটা তাদের মূর্খতা। তাদের হচ্ছে শুধু মূর্খতা, তাদের হচ্ছে ওই কারণে লোভ, এবং তাদের হচ্ছে আপনার চারিত্রিক যে স্খলনগুলো এই কারণে হচ্ছে। এবং কারণ আপনি যে নামগুলো উচ্চারণ করলে তাদের অনেকের মধ্যে যাদের যে দুর্বলতাগুলি আছে সেটা সম্বন্ধে ভারত অবহিত, জানে, এবং তাদের সব তথ্যই আছে, সেখানেই তারা আটকা। এবং সেই জন্য তারা জানে এদের সাহায্য ক্ষমতা যেতে পারবো না। কিন্তু আজকে যে তারা যদি নির্ভর তাদের দেশের জনগণের উপরে, যাদের পরিষ্কার বলেও দিতে এই কথাটা, হ্যাঁ আমার এই দোষ আছে, আমি স্বীকার করি, কিন্তু আমি অনুতপ্ত, আমি দেশের মানুষের ক্ষমা চাচ্ছি, আমি দেশের মানুষের কল্যাণ ছাড়া দেশের কনসেপ্টে এক পর্যায়ে না। আপনারা আমার সাথে আছেন কিনা বলেন, আমি সত্যের প্রতি থাকবো, দেশে আপনি ইন্টারেস্ট থাকবো, তাহলে দেশের মানুষ কিন্তু ক্ষমা করে দিত, তাদের অতীতের ভুল ক্ষমা করে দিত। সেটা তার করতে রাজি, কারণ দুর্বল, চারিত্রিক ভাই তো দুর্বল। কিন্তু সবকিছু বলার পরে দেখো, আমি একটা কথা নিয়ে শেষ করতে চাই, আমরা সব সমস্যা নিয়ে আলোচনা করলাম, আমি ঘুরে ফিরে সেই আগের কথা জুড়ে, হোয়াট ইজ দ্য সলিউশন? আমাদের সলিউশন তো বের করতে, সমাধান বের করতে হবে। ইফ ইউ ওয়ান্ট দিস কান্ট্রি টু স্টে, হুইচ আই বিলিভ দিস কান্ট্রি হ্যাজ টু স্টে, হ্যাজ কাম টু স্টে, তাহলে কি করণীয় আছে আমাদের? করণটা কি? এই বস্তা বস্তা আবর্জনা দিতে দেশে হবে না, এই আবর্জনা হচ্ছে আমাদের গার্বেজে ট্র্যাশ করতে দিতে হবে। তাহলে কি করবার, কি করা হচ্ছে? আমার যেটা হচ্ছে মনে হয়, এই যে নতুন প্রজন্ম যারা আসছে, যারা আত্মহত্যা দিয়েছে 2000 ছেড়ে পেলে, এদের মধ্যে আমাদের ভবিষ্যৎ নিহিত আছে। তবে তারা ভুল ত্রুটি করছে, এদের ভুল ত্রুটি সংশোধন করার দায়িত্ব আমাদের। তাদের চোখে আঙুল দিয়ে, বাবারে এটা করিস না, এটা করা ঠিক না, এইটা করা, আমরা তোর পাশে আছি। কিন্তু তাদের সবসময় কন্ডেম করা, আজকে দেখেন না বিএনপি, আমার কাছে রেকর্ড, আপনি কিছু নিশ্চয় আপনি সব রেকর্ড থাকে, বিএনপি নেতৃত্ব বলেছিল ছাত্র তখনকার যখন আন্দোলন, এই ছাত্রদের আন্দোলনের মধ্যে আমাদের কোনো সম্পৃক্ততা নাই, এটা তাদের আন্দোলন, আমাদের এখানে করার কিছু নাই। এখন তারা বলছে যে আমরা আন্দোলন করেছি, আমরা শক্তি না করে ছাত্র এই হাসিনা পতন হতো না। তো সুতরাং আমরা জানি, সেই জন্য এই ছাত্রদেরকে, নবীনদেরকে, জনগণদের আমাদেরকে আশ্বস্ত করতে হবে, তাদেরকে ভুলগুলো শুধরে দিতে হবে আমাদের, যে আমরা নিঃস্বার্থ, আমরা নিরপেক্ষ কোনো দল করে আমরা শুধু দেশের মঙ্গল চাই, সেটি আমাদের করণীয়। এইটাই করা উচিত, এটি করলে আমার মনে হয় একপথ উপায় আছে, আর কোনো উপায় নেই আমাদের। আরেকটা কথা আপনাকে আমি বলি, আপনার এই কথার সাথে আমি দ্বিমত পোষণ করছি না, কিন্তু আপনাকে আরো একটা কথা আমি বলছি। বিএনপি এই মুহূর্তে যদি, আমি আর আপনি বা অ্যাডভোকেট মামুন, আমরা কিন্তু অস্বীকার করব না, বিএনপি ইজ ওয়ান অফ দ্য ফর্মিডেবল পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ নাও। এখন বিএনপির সিদ্ধান্তের নেতৃত্বে যদি আমি ধরে নেই তারেক রহমান আছে এবং বেগম জিয়া আছে, আমরা কন্টিনিউয়াসলি বিএনপির নেতৃত্বকে সাজেশন দিয়েছি, আপনারা বিএনপির যে নেতৃত্বের প্রেসিডিয়াম আছে, যে এক্সিকিউটিভ বডি আছে, আমরা বলছি, আমরা সাজেশন দিয়েছি টকশোর মাধ্যমে, লেখনির মাধ্যমে, আপনাদের 4টা লেয়ারকে বাদ দেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এই 4টা লেয়ারকে বাদ দেন, একেবারে কমপ্লিটলি বাদ দেন। পার্টি থেকে বহিষ্কার করার দরকার নাই, তাদেরকে উপদেষ্টা বানায় ইনঅ্যাক্টিভ করে দেন। 5ম লেয়ারটা টাইনা 1 নম্বর লেয়ারে চলে আসেন, কারণ 5ম লেয়ার এখনো দুর্নীতির মধ্যে ঢুকে নাই, ভারতের তাদের দিকে তাকায় নাই, কিন্তু বিএনপি আমাদের কথা শুনে না। আওয়ামী লীগরা বলছে হাসিনা তুই নেতৃত্বে থাকবি, তুই থাক, কিন্তু 5টা লেয়ার বাদ দে। আর আরেকটা কথা আপনি বলবেন, হাসিনারে আর তারেক রহমানরে ক্ষমতা রেখা কি কোনো দেশ গঠন সম্ভব? সম্ভব। কিভাবে সম্ভব? একটা কারণে, মুদাসসির ভাই এবং মামুন ভাই, আমার বা আপনার বাবার নাম জিয়াউর রহমানও না, মুজিব শেখও না, আমার নাম জেকব মিল্টন, আপনার নাম কর্নেল মুদাসসির। মিং ডাইনেস্টির যুগে চাইনিজ ফিলসফার, কি যেন ভদ্রলোকের নাম আমি প্রায় মেনশন করি, চাইনিজ ফিলসফার, হ্যাঁ আপনি সানজুর কথা বলেন? আরে না,
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, ফেমাস চাইনিজ ফিলোসফার। কে নাম কি? আমি মনে আসলে আপনাকে বলবো, আপনি মনে চিন্তা করতে পারেন। ফিলোসফারের নাম কি? হ্যাঁ, আমি মনে আসলে মনে করতে চেষ্টা করছি। 700 বছর আগে যে জন্মাইছে, ফিলোসফি নিয়ে কথা বলে গেছে। জি জি। ওকে, উনি একটা কথা বলছেন যে কনফুসিয়াস, থিওরি অফ কনফুসিয়াস। কনফিউশিয়াস। কনফুসিয়াস সে একটা কথা বলছে, তাকে বলছিল তার ছাত্ররা বলছে যে আমরা তো রাজার সন্তান না, আমরা নীতিকে কিভাবে ফিক্স করব। তখন সে বলছে, ইফ ইউ লাইক টু চেঞ্জ দ্য সিস্টেম অফ ইউর কান্ট্রি, দেন ইউর ফার্স্ট অপশন ট্রাই টু বিকাম কিং। বলছে ইফ ইউ ক্যান নট বিকাম কিং, ওয়ার্ক উইথ দ্য কিং ইভেন ইউ ফাইন্ড দ্যাট কিং ইজ স্টুপিড। তো ছাত্ররা কনফুসিয়াসে বলছে কিং স্টুপিড জানার পরেও তার সাথে কাজ করব। বলছে তোমরা যদি স্টুপিড কিং এর সাথে কাজ না করো, ওই শালা খারাপটারে আরো খারাপ বানাইবো। আর তোমরা যদি ওই স্টুপিড কিং এর সাথে কাজ করো, সিস্টেমের মধ্যে থাকো, তোমার ইনফ্লুয়েন্স করার একটা অপশন থাকে। এখন বাংলাদেশে লোকজনের চারিত্রিক বৈশিষ্ট্য এমন একটা পর্যায়ে গেছে, সেটা কি জানেন? আপনি একজন ভালো মানুষ, কর্নেল মুদাসসির খান, আপনি যা বলবেন আমি স্বতন্ত্র ক্যান্ডিডেট, আমি এমপি ইলেকশন করতে গেছি, লোকজন আইসা কি বলবে জানেন? আমাদের দেশের লোকজনরা, এই লোকজনরা আইসা বলবে মুদাসসির খান আপনি ভালো মানুষ জানি, কিন্তু আপনি ওই নৌকা বা ধানের শীষ নিয়ে আসেন, নতুবা আপনারে ভোট দেব না। এখন এই দেশে, এই সমাজে আপনার তাইলে অপশন একটা আছে, ঠিক আছে হাসিনার তারিখই দেশ চালাক, আমি চলে গেলাম। কিন্তু আপনি যখন এই কথাটা বললেন, তখন কি করলেন জানেন? কনফুসিয়াসের থিওরি থেকে বাইরে গেলেন, দেশটা আরো জাহান্নামে যাবে। আমি এই মুহূর্তে সমাধানের কথা বলছেন মুদাসসির ভাই, আমি বলছি ভারতের সাথে মোকাবেলা করার জন্য একটা থিওরি শুধু। এক ভদ্রলোকের সাথে কথা হইলো, উনি কংগ্রেসম্যান ছিলেন না, উনি বিল ক্লিনটনের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন, অ্যান্থনি লেক। সে কথায় কথা বলছে তোমাদের বর্ডার থেকে বিজিবি সরাই দিয়া হয় চাইনিজ আর্মি নতুবা আমাদের ইউএস মেরিনদের দ্বারা করাই দাও, ভারতের সাথে তোমার প্রবলেম জীবনেও আর হবে না। এখন আমার এই আলোচনাটা নিয়ে আমি আগাইতেই পারি না, কারণ এই সাবজেক্টে কেউ কথাই কইতে চায় না। কারণ তারা কি চায় জানেন? ভারতের লগে চোরা কারবারি করব, ভারতের কাছ থেকে গোয়েন্দা বৃত্তি করে আমি ধনী হব, এমপি ইলেকশনে ভারতের মন্ত্রী, ভারতের মনোনীত ক্যান্ডিডেট হব, মন্ত্রী হব, ভারতের সাথে যোগাযোগ থাকলে আমি গয়েশ্বর রায় হব, ভারতের সাথে যোগাযোগ থাকলে আমি আমির খসরু মাহমুদ আর সালাউদ্দিন হব, গোরখোদক আব্বাস হব। তারা ওইটা স্বপ্ন দেখে, কিন্তু কেউ যে আন্দোলন কইরা বলবে দেশের সিস্টেমটা পরিবর্তন করব, এই সিস্টেম পরিবর্তনে কেউ ধারে কাছে যাইতে চায় না। এখন আপনি বলছেন না অনেক সমস্যার মধ্যে সমাধান কি? ভাই আপনি তো সমাধানের কথা বলছেন, আমি সমাধান একটার পর একটা আপনার সাথে আলোচনা কইরা সারাদিন কাটাইতে পারবো। সমস্যাটা একটা জায়গায়। আপনি কি শুনছেন নীল ফ্রান্সিস দুরহাম একটা কথা বলছে, অফার অ্যাডভাইস ইফ সামওয়ান ইজ আস্কিং ফর ওয়ান। আমি আর আপনি এখানে বসে খালি অ্যাডভাইসের পরে অ্যাডভাইস দেবো, আর ওই কুত্তার বাচ্চা মাদারচোদা বসে হালুয়া রুটি খাইবো আর কইবো কি এই মুদাসসির খান আর জেকব মিল্টন হারামজাদা, হেরা ভদ্র না, হেরা কোন বালের উপদেশ দেয়? লাভ কি রে ভাই? তো আমরা কি করি জানেন? আমি কই তোরা মাদারচোদ কুত্তার বাচ্চা, শুয়ারের বাচ্চা গুলা ভালো কথা তোরা শুনবি না, তাহলে তোরা কোন কথাটা শুনবি? আমি যেই কথাটা বললাম, বিএনপি যদি তাদের প্রথম 4টা লেয়ারকে বাদ দেয়, বিএনপি জনপ্রিয় একটা দল হয়ে যাবে, এফেক্টিভ একটা দল হয়ে যাবে। থাকুক তারেক জিয়া চেয়ারম্যান থাকুক, আমাদের কোনো অসুবিধা নাই। আওয়ামী লীগ প্রথম 5টা লেয়ার বাদ দিয়া দেখবেন একটা ফেয়ার একটা পলিটিক্যাল পার্টি হবে। সেনাবাহিনীর মধ্যে আর্মি সেনাপ্রধান ওয়াকার, ওরে আমি ওয়াকার কই না বলি, সেনাপ্রধান মির্জাফর, ওখান থেকে 4টা লেয়ার বাদ দেওয়া দেওয়া হোক। এই হারামজাদা 4টা লেয়ার হচ্ছে কুত্তার বাচ্চা ভারতীয় পশু, এদেরকে বাদ দেয়, আরেকজনকে নতুন করে নেতৃত্বে নিয়ে আসুক। প্রথম 3টা লেয়ার টাচ করা যাবে না, 4র্থ বা 5ম লেয়ার টানতে হবে। বাংলাদেশের পরিবর্তন হতে হবে, এভাবে হবে, কিন্তু এটা কেউ শুনবে না। আমি আর আপনি প্রেসক্রাইব করবো বা ভারত বাংলাদেশের কোন প্রকার ইনফিল্ট্রেশন থাকবে না, শুধু আপনি বিজেপি সরাইয়া দেন অন টেস্ট। আপনারা বলেন, এখন আপনি যদি আমারে বলেন যে জেকব আমি একজন আর্মি পার্সোনাল, এই সাবজেক্টটা জানি, আপনাকে আমি বলি চায়নার সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা প্রতিরক্ষা চুক্তি হয়েছে। আমেরিকা কি গেছে নাকি চায়না দখল করতে? জাপানের সার্বভৌমত্বের উপরে আমেরিকা হাত দিছে? দেয় নাই। আপনারা কি এখনো জানেন যে জার্মানির সাথে আমেরিকার সিকিউরিটি প্যাক্ট আছে? জার্মানির সার্বভৌমত্বের উপরে আমেরিকা কি কোনোদিন হাত দিছে?
তাইওয়ানের সাথে তাদের সিকিউরিটি প্যাক্ট আছে, সিঙ্গাপুরের সাথে আছে, সাউথ কোরিয়ার সাথে আছে। আপনি আমারে বলেন আমেরিকা কোন জায়গায় ইন্টারভেন করছে? একটা জায়গায়ও করে নাই। কিন্তু আমাদের বাংলাদেশী চরিত্র কি জানেন? কুত্তার বাচ্চা ইন্ডিয়ার মুখ খাইতে আমরা এত পছন্দ করি, মুখে কই আই হেট ইন্ডিয়া, কিন্তু কুত্তার বাচ্চারা কি বলবে? আমি ক্যালকাটা শপিং করা মিস করি, আমি ভারতে যেতে পছন্দ করি, চিকিৎসা করাইতে যেতে পছন্দ করি। তো কুত্তার বাচ্চাদের দিয়ে দেশের উন্নতি কোন জায়গা হবে রে ভাই? আমি যদি বলি আমেরিকা যাক না, সেন্ট মার্টিনে গিয়া ওদের 7th ফ্লিট ঢুকায় দেয়, আমি বলবো জিন্দাবাদ আমেরিকা যাক। আর বাংলাদেশের মাদার চোদে কুত্তার বাচ্চারা কি বলবে জানেন? পাকিস্তানিদের ঢুকানো যাবে না, আমেরিকারে ঢুকানো যাবে না, কিন্তু কারণ ভারতীয়রা হয়েছে আমার মায়ের লাল, কুত্তার বাচ্চারা তাগো ঢুকাইবো, ওইখানে কোনো কথা বলবে না মুদাসসির ভাই। তা আপনি কোন সমাধান দিবেন এদেরকে? অ্যাডভাইস করবেন? জান ভাই, আমি এই মুহূর্তে গালি দিয়ে কথাগুলো বললাম। আমি চাচ্ছি অ্যাডভোকেট মামুন আমার এই কথাটার উপরে আলোচনা করে আপনি শোটা আজকে কনক্লুড করেন, এরপরে মুদাসসির ভাই উনিও কনক্লুড করুন, আমি আর আজকে কিছু বলবো না। মামুন ভাই, এখন আপনারা এতগুলো মানে কথাগুলো বলছেন, সেখানে সবাই সব সাথে 10 মিনিট 10 সেকেন্ড 10 মিনিট করে বললে আমার একটু সময় দিয়েন, আমি প্লিজ সংক্ষিপ্ত বলবো। আপনি অনেকগুলো আলোচনা করছেন একসাথে, যেগুলো নাকি আমি একটু নোট করছি। এক নম্বর হলো যে আপনি যে বর্ডারের কথা বললেন, এই যে গত পরশু এই যে ফেনীর পরশুরামে 2টা লাশ ফেলছে, আর হিসাব করে দেখেন গত 10-11 মাসে প্রায় এরকমই 40-50টা হবে। এর আগে একজন অ্যাডভাইজার বলছিল পিঠ দেখাবে না, কই কিছু তো হচ্ছে না। এই ওয়াকারকে আমি এখন আর গালি দিতে চাচ্ছি না, এই ওয়াকারকে ইমিডিয়েটলি যে কোনো সৈনিক যদি তাকে যদি গ্রেফতার করে তাকে জনগণ রেওয়ার্ড দিবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে স্বাধীনতা সর্বমত রক্ষার জন্য এই সর্বশেষ এরা জীবন দিছে, এরা কোনো নির্বাচনের জন্য ভোট দেয় নাই, এই জীবন দেয় নাই, এই 17 বছর বাঁচিয়ে রাখছে। কাজে এখন সবাই সব পত্র পত্রিকা সে নির্বাচন নির্বাচন, আরে নির্বাচন তো পরে হবে, নির্বাচন একটা বিপ্লব হয়ে গেছে, নির্বাচন হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এখন ইউনূস সাহেবকে একটু সময় দেয়। ইউনূস সাহেব আপনি বলছেন যে রাজা যদি ভুলও করে তবু রাজার সাথে থাকতে হবে, আমি সেই পয়েন্টকে বলছি ইউনূস সাহেবের যদি কিছু ভুল প্রান্তি থাকে আমরা দুর্বল থাকে তারা থাকতে হবে। এখন পাশাপাশি ইউনূস সাহেবকে বলতে আপনি তো শপথ নিয়েছেন, অ্যাডভাইজারের শপথ নিয়েছেন, এই শপথ ভঙ্গের পরে আপনাদেরও বিচার আনতে হবে, তখন আপনি কি হবে এই কথা তো আমরা বলি। কারণ সবাই ধরে নিছে ক্ষমতার পরে তাদের কোনো বিচার হয় না, তো যার কারণে একটা বিচার হওয়ার দরকার ছিল, এবং এই অঙ্গীকার নিয়ে কথা হচ্ছে। প্রথম হলো বিচার, এবং এই বিচার হলো একটি বিপ্লবী আদালতে খুব সংক্ষিপ্ত বিচার হবে 7 দিনের মধ্যে। আপনি ইরানে দেখেন না, তারা দিয়ে এত লম্বা বিচার সময় করছে, সিরিয়া কি লম্বা বিচার হয়েছে? ইরানে যখন প্রথম বিপ্লব হয়েছিল তখন তো লম্বা বিচার হয়েছে, হয় নাই। কিন্তু আমাদের দেশে 71-এর পরের থেকে কোনো বিচার হয় নাই। বলছিল হ্যাঁ যারা রাজনৈতিক করছে ভিন্ন কথা, জামাত ইসলামীর সাথে যারা কোলাবরেট করছে তাদের বিচার হবে, হয় নাই। কারণ শেখ মুজিব নিজেও জানে তারও বিচার হবে না। জিয়া রহমান আমলে যা দুর্নীতি হয়েছে উনি ভালো ছিল, তার চারপাশে লোক বিচার হয় নাই। এরপরে যারা যারা কোনো বিচার হয় নাই, এই জন্য বলে ইনজাস্টিস টলারেটেড, ইনজাস্টিস কন্টিনিউ। তো কাজে এইটাই হয়ে গেছে। কাজে আপনি মোরালি বললেন যাই কিছু বলেন, আমি যখন জানি যে আমার কোনো বিচার হবে না, যার কারণে ইশরাকের এই 50 কোটি টাকা গাড়ি, আরে খোকা তো আমি খুব কাছের থেকে চিনি তারা, তো এগুলো দুর্নীতিবাজ। এখন আমার বক্তব্য হলো যে এই যে 2000 লোক মারা গেছে, এখানে যদি জ্যাকব ভাইয়ের যদি কোনো সন্তান কিংবা তার বাবা মারা যেত, আমার যদি মারা যেত, তাহলে আমার ভিতরে কি আসতো? আমার চোখের সামনে যদি আমার মেয়েকে রেপ করছে, আমি বলতাম আমি কোনো বিচার মানি না, আমার চারপাশে যে উপর ঠিক আছে আমি 10টাকে মেরে প্রতিশোধ দিব। একটা সময় এরকমই আসে, মানুষ আইন নিজের হাতে তুলে নেয়, এখন ওইটাই করতে হবে। যেহেতু কোনো বিচার হচ্ছে না, কোনো বিচারক কিছু কাজ আছে কিছু করতেছে না, আমি পরিষ্কার আহ্বান করছি আপনারা 3 তারিখে জড়ো হন। এই 20,000 লোকের আহত হয়েছে, এবং এই 2000 লোক যারা আহত মারা গেছে 10 জন করে আসেন। আর গত 54 বছরের এই আওয়ামী বাকশাল থেকে শুরু করে যত রকম খুন খারাপ হয়েছে, জিয়া রহমানের সাথে কমার বেশি সকল ভিকটিমরা আসেন, ক্যান্টনমেন্ট দখল করেন এবং এদেরকে ঝুলাই দেন, এবং 10 জনের সামনে বিচার করবেন, কোনো অসুবিধা নাই। এবং প্রথমে বিচার করতে হবে, ভারতের এমবাসি এখানে থাকতে পারবে না, ভারতের কোনো দালাল থাকতে পারবে না। এই কথাটা যদি আপনি বলেন 72 ঘন্টার ভিতরে বাংলাদেশ ঠিক হয়ে যাবে। শুধু বিচার না, বেনামি সম্পত্তিগুলো বাজেয়াপ্ত করেন, তারপর আপনি এমবাসি চায়নার সঙ্গে সম্পর্ক করবেন না কিছু করাবেন, এটা পরের কথা। একটা কথা না বললেই হয়, আজকে এইরকম একটা কথা আপনি যেটা বলছেন মুজাহিদ সেলিম, এই কথা কেন বললো? আজকে অনেকের কথা আসে যেমন JF-17 যেমন বাংলাদেশ কেনার কথা বলতেছে, এবং কিছু আমি আজকে না বললেই নয়, আমি যেভাবে জানি অনেক আগেই বাংলাদেশ থেকে পাইলট ট্রেনিং এ পাঠিয়ে দিছে। তো এইটার কারণে এবং চীনের সাথে যে সম্পর্ক হচ্ছে এই কারণে আজকে মাথা খারাপ হয়ে গেছে। এই সুযোগ আমেরিকাও নিচ্ছে। এইখানে যদি এই বার্মা অ্যাক্ট যদি বাস্তবায়ন করতে চায়, আজকে জিয়া রহমানের একটা সিদ্ধান্ত আমার খুব ভালো লেগেছে। জিয়া রহমান বলছিল, নেভিন তখন ছিল বার্মাকে, যে তোমরা যদি এই রোহিঙ্গারা না নাও আমাদের প্রত্যেক হাতে রাইফেল দিয়ে পাঠিয়ে দিব, তখন সোজা হয়েছে। কাজে আমাদের আর্মি
এখন মোটিভেশন হয়েছে কি, মিশনে যাব একটা অ্যাপার্টমেন্ট, দুইটা যাব দুইটা অ্যাপার্টমেন্ট। তো যে আর্মি কোনো যুদ্ধ না করেই রিটায়ারমেন্ট হয়ে যায়, যে আর্মির ভিতরে মানি ট্র্যাপ, হানি ট্র্যাপ, দুর্নীতি ছড়ায় গেছে, তারা কেন যুদ্ধ করবে? এই জন্য তারা ভয় পায়। কিন্তু আমি মনে করি এই দেশের সাধারণ মানুষরা যুদ্ধ করছে লুঙ্গি পড়ে। হ্যাঁ, এখানে আর্মিরা ছিল সামনে, তাদেরকে ট্রেন আপ করছে। আমরা ভারতের সাথে একটা যুদ্ধের অবস্থার মধ্যে আছি, তারা অর্ধেক পালায়ন করছে। কাজে এই বিপ্লব শেষ হয় নাই। এখন এইটাকে যারা যারা নির্বাচন বলতেছে, এই যে আপনার যে মনে করেন যে প্রথম আলো, এটা গেলে ভারত আলো, এখানে বলেন যে আপনার যে আপনার দিল্লি স্টার, এই সমস্ত ক্রিমিনালদেরকে বিচার আনতে হবে, 2-4টা সাংবাদিককে ফাঁসিতে ঝুলাইতে হবে। তা না হলে এই মিথ্যা চলবে না। আমরা মনে করি প্রত্যেকটা মানুষের জীবন অনেক মূল্য। আমার জন্য যা, আপনার জন্য তা। একটা বিচারপতি যদি অন্যায় করে, তার বিচার হওয়া উচিত। এতগুলো বিচার বিভাগ হত্যাকাণ্ড হয়েছে, এখনো সেক্রেটারিয়েটের মধ্যে 100 যদি সিম্বলিক ভাবে ঝুলাই দেওয়া হয়, সিম্বলিক ভাবে প্রত্যেকটা থানার ওসি কিন্তু ঝুলাই দেওয়া হয়, সিম্বলিক ভাবে প্রত্যেকটা জেলা ঝুলাই দেওয়া হয়, এগুলো করতেই হবে। খুন কা বদলা খুন। আমরা অনেক ধর্মের কথা বলি, কিন্তু আমার চোখের সামনে যদি আমার সন্তানকে রেপ করে, আমার ভাইকে হত্যা করে, আমি কি এই বিচারের উপরে বসে থাকবো? অবশ্যই না।